ছি ছি ছি, আপনি এত খারাপ? আপনার লজ্জা করে না? আমাকে উলঙ্গ অবস্থায় দেখতেছেন? না, আমার লজ্জা নেই। আপনাকে দেখে আমার খুবই ভালো লাগতেছে। কি বললেন আপনি? আশ্চর্য! আমি আমার বউকে দেখব না তো কাকে দেখব? হ্যাঁ, কিসের বউ? হ্যাঁ, আমি এই বিয়ে মানি না, বুঝেছেন? আমার বিএফ আছে, বয়ফ্রেন্ড আছে। তো আমাকে কেন বিয়ে করেছেন? হ্যাঁ, আমার জীবন নিয়ে খেলা করার জন্য? চিন্তা করবেন না, আমি 3 মাস পর আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব নিজেই। এখন আমাকে পোশাক পরতে দিন আর সরে বসুন আপনি। আপনার সাহস দেখে তো আমি অবাক। কই একটু ঘুমিয়ে গিয়েছি না গিয়েছি তাতেই আমার পরনের সব খুলে ফেলেছেন। ছি ছি, এত মানুষ আপনি। এই যে, মুখ সামলে কথা বলবেন, বুঝছেন? আমি আপনার স্বামী হই, আমি যা ইচ্ছা তাই করতে পারি। আপনাদের মতো মানুষের জন্য কিছু কিছু মেয়ে ধর্ষিত হয়, বুঝেছেন? এই কথাটি শুনেই হাসিব রেগে গিয়ে ওর 2টি হাত চেপে ধরে ওর উপরে ওঠে। আর হাসিব বলতে থাকে, এই অনেক কথা বলেছিস, আর একটা কথাও বলবি না। যদি বলিস খুব খারাপ হবে। কি করবেন আপনি? হ্যাঁ, আপনার কাছে আর কি আশা করাই বা যায়? ঠিকই বলেছিস, আমি খারাপ। এখন দেখ কি করি। তখনই সাথী চিৎকার করে ওঠে, বাঁচাও, কে আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। সাথীর এমন চিৎকার শুনে সবাই চলে আসে হাসিবের রুমে আর বলতে থাকে, হাসিব, দরজা খুলো, কি হয়েছে ভিতরে? হাসিব এখন কি করবে ভেবে পাচ্ছে না। একটু মজা করতে গিয়ে এসে সিরিয়াসলি নেবে এমন কাণ্ড ঘটাবে সত্যি ভাবতে পারছে না। কি হলো হাসিব, দরজা খোলো, আমাকে বাঁচান প্লিজ, কি আমাকে বাঁচান, এই লোকটা আমাকে মেরে ফেলবে। আবারও সাথী এমন চিৎকার করে যে হাসিব সাথে সাথে ছেড়ে দেয়। আর এই ফাঁকে সাথী কাপড় পরে সোজা গিয়ে দরজা খুলে দেয় আর সবার সামনে বলে, আমাকে কেউ বাঁচাও, এই লোকটা আমাকে মেরে ফেলবে, আমার গলা চেপে ধরেছিল, আপনারা না আসলে আমি এতক্ষণে শেষ হয়ে যেতাম, আমাকে কেউ প্লিজ আমার বাবার বাসায় নিয়ে চলো। সাথীর মুখে এমন কথা শুনে হাসিবের বাবা কষে একটি থাপ্পড় দেয়। তোকে এই শিক্ষা দিয়েছে আমি? হ্যাঁ, তুই যে আমার ছেলে এটা ভাবতে আমার লজ্জা লাগছে, তোর প্রতি আমার ঘৃণা হচ্ছে। বাবা, বিশ্বাস করো, এমন কিছু হয়নি। মেয়েটি চুপ কর, আর একটা কথা বলবি না, যদি বলিস বাসা থেকে বের করে দেব। সবাই ভাবতেছে কি হয়েছে, তবু শুনুন। হাসিব পড়াশোনা শেষ করেছে, তো এখন তার বাবা মা মেয়ে খুঁজতেছে বিয়ে দিবে, কারণ ছেলে যথেষ্ট পরিমাণ বড় হয়েছে। মেয়ে খুঁজতে খুঁজতে সাথীকে পছন্দ করে ফেলে সবাই, আর সাথে সাথে এই দিন তারিখ ঠিক করে বিয়ের। এর কিছুদিন পরেও বিয়েও হয়। তো আজ বাসর রাত নিয়ে প্রতিটি ছেলেই স্বপ্ন দেখে, তেমনই হাসিবও দেখেছিল। এইসব চিন্তা করে বাসর ঘরে ঢুকেই দেখে বউ শুয়ে আছে, আর এই অবস্থায় খুব সুন্দর লাগছিল সাথীকে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে হাসিব বিনা অনুমতিতে সাথীর শরীরের সব পোশাক খুলে ফেলে। আর তখনই সাথীর ঘুম ভেঙে যায়। আর পরে তো সব দেখেছেন কি হচ্ছে। আমাকে বাবার বাসায় নিয়ে যান প্লিজ কেউ। সমস্যা নাই মা, ও আর কিছু করবে না তোমার সাথে। উনি নাকি একটা মেয়েকে ভালোবাসাতে আমাকে বউ হিসেবে মেনে নিতে পারবে না। এসব কি বলতেছো সাথী তুমি? মিথ্যা বলে আমাকে ছোট করতে চাও তুমি? আমি কোনো মিথ্যা বলবো? হ্যাঁ, আপনি নিজে বলেছেন। একদম চুপ, আর একটাও মিথ্যা কথা বলবে না বলে দিলাম। তখনই সাথী বলে ওঠে, আচ্ছা ওয়াশরুমটি কোন দিকে? সাথীর কথা মতো একজন ওয়াশরুম দেখিয়ে দেয়, আর সাথী ওয়াশরুমে চলে যায়। প্রায় 10-15 মিনিট পরে সাথী ওয়াশরুম থেকে এসে বলতে থাকে, আমি এ বাসায় থাকবো না, আপনার ছেলে অন্য কোথাও সম্পর্ক আছে। হাসিব, সাথী যে সব বলছে সব কি সত্যি? হ্যাঁ, না বাবা, এগুলো সবই সত্যি না, তাই মিথ্যা বলতেছে। হ্যাঁ। সাথীর কথাটি শেষ না হতেই বাইরে কলিং বেলের শব্দ হয়। এত রাতে আবার কি আসলো বুঝলাম না। হাসিবের মা গিয়ে দরজাটা খুলে দেয় আর দেখতে পায় যে একটি মেয়ে এসেছে। হাসিবের মা জিজ্ঞাসা করে, কে তুমি, কাকে চাই? হ্যাঁ, হাসিব বাসা আছে, আমি ওর। মেয়েটির কথা শুনে সবাই তো অবাক হচ্ছে, কি হচ্ছে সব কিছু বুঝতেছে না কেউ। আরো বেশি অবাক হয় হাসিবের বউ আমি। এই মেয়ে কি বলতেছে এইসব? তোমার মাথা ঠিক আছে কি? অবশ্যই আমার মাথা ঠিক আছে। কই হাসিব, কই? হ্যাঁ। তখনই হাসিব সবার সামনে এসে বলে, এই মেয়ে, আপনার সমস্যা কি? হ্যাঁ, মুখে যেটা আসে সেটাই বলে চাইতেছ। মানে আমি মিথ্যা বলতেছি? তুমি আমাকে গোপনে বিয়ে করেছ, আর এখন কি না মিথ্যা আশ্রয় নিচ্ছ? আর একটা কথা বললে এমন থাপ্পড় দিব না তোমাকে। প্লিজ হাসিব, আমার এমন সর্বনাশ করিও না। তোমার কাছে কি আমার কোনো আশ্রয় নেই? আমাকে একটা আশ্রয় দাও। যখনই শুনেছি তুমি অন্য কোথাও বিয়ে করেছ,
আমি আর ঠিক থাকতে পারিনি, তাই তোমাকে না জানিয়ে চলে এসেছি। এবার কিন্তু বেশি হচ্ছে। আপনি আমাকে কখনোই দেখেন নাই, আর আপনি বিয়ের কথা বলতেছেন। ঠিক তখনই সাথী বলে ওঠে, দেখেছেন আমি মিথ্যা কথা বলি নাই। আপনার ছেলের অন্য কোথাও সম্পর্ক আছে, তে আমাকে বউ হিসেবে মেনে নিতে পারতেছে না, আর আমাকে মারার চেষ্টা করছে। আর একটু এই বাড়িতে থাকবো না আমি বুঝে গিয়েছি এই সব কিছুই তোমার সাজানো নাটক, তাই না? নাটক হবে কেন? হ্যাঁ, এখন তো আপনার আসল পরিচয় বের হয়েছে। আর আপনারা কেমন সন্তান জন্ম দিয়েছেন, হ্যাঁ, আপনাদের না জানিয়ে বিয়ে করে। এদের মতো কিছু ছেলের জন্য আমাদের মতো মেয়ের সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায়। সাথীর কথা কেউ বিশ্বাস করবেন না। ও নিজে নাকি অন্য একটি ছেলেকে ভালোবাসে, তাই আমাকে বলেছে 3 মাস পরে ডিভোর্স দিবে। এখন আবার আমার নামেই মিথ্যা কথা বলছে। আর এই সাথী এই মেয়েটিকে মনে হয় সেট করেছে আমার নামে মিথ্যা কথা বলার জন্য। তখনই মেয়েটা বলে ওঠে, আশ্চর্য, আমি মিথ্যা কথা বলবো কেন? হ্যাঁ, প্রমাণ নেবেন আমার? কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, এই দেখুন আমাদের বিয়ের কাগজপত্র। দেখি কাগজটি। এরপরে হাসিব হাতে কাগজটি নিয়ে তো অবাক, কারণ এখানে হাসিবের সাইন দেয়া আছে। কিন্তু হাসিব তো কখনো এমন কাগজে সাইন দেয়নি। কি হলো এমন করে? কি দেখতেছেন? হ্যাঁ, এটা আপনার সাইন। এটি তো আমার সাইন নাও হতে পারে, অন্য কেউ দিয়েছে হয়তো। না, অন্য কেউ দেয়নি, আপনি দিয়েছেন। আর প্রমাণ নেবেন আপনি? আর কি প্রমাণ আছে? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, যে কাজী অফিসে আমরা বিয়ে করছি সেই কাজীকেই ফোন দেই, উনি সব কিছু বলবে। ঠিক আছে, ফোন দেন তবে। এরপরে মেয়েটি ফোন দেয়, আর ফোনের লাউড স্পিকার বেড়ে দেয়। কাজীর কথা শুনতে সবাই অবাক, কারণ কাজীও বলতেছে বিয়ে হয়েছে। এই মেয়ে, তুমি মিথ্যা কথা বলবে না, সত্যি করে বলো তো, তুমি কে আর কোথা থেকে এসেছো? আমি তোমার বউ, আর তোমার কাছে এসেছি। আর যদি এখন মেনে না নাও তবে পুলিশের কাছে যেতে বাধ্য হব। এমন কথাবার্তা শুনে পুরো বাড়ির সবার মাথার উপরে মনে হচ্ছে ছাদ ভেঙে পড়লে এমন অবস্থা। আরও বেশি অবাক হয় হাসিবের বাবা মা, কারণ এতটা বিশ্বাস করার পরেও হাসিব আমাদের একটি কথাও জানায়নি। এমন সময় হাসিবের বাবা বলে ওঠে, আচ্ছা তোমার নাম কি মা? আমার নাম হলো রিফা। তোমাদের বিয়ের কতদিন হলো? 5 মাসের মাথায় পড়েছে। আচ্ছা ঠিক আছে মা, সব কিছু ঠিক হবে, চিন্তা করিও না তুমি। আজ থেকে এই বাড়িতেই থাকবে। কিন্তু হাসিব যে বিয়ে করেছে এখন কি হবে? কি আর হবে, দুজনেই থাকবে। হাসিবের মা আমাদের গেস্ট রুমে রিফাকে নিয়ে যাও, আজ থেকে ওখানেই থাকবে। ওখানে থাকবো মানে? আমি হাসিবের সাথে থাকতে চাই। আজ তো ওই রুমে থাকো, কাল দেখা যাক কি হয়। ঠিক আছে। এরপর হাসিবের বাবার কথা মতো রিফাকে নিয়ে যাওয়া হয় ওই রুমে। বাবা, তুমিও এই বিশ্বাস করলে? একদম চুপ থাক। তোর মতো খারাপ জঘন্য ছেলে আমি যে জন্ম দিয়েছি ভাবতে আমার খারাপ লাগছে। কিসের অভাব ছিল তোর? হ্যাঁ, যখন যা চেয়েছিস তাই তো দিয়েছি, আর সেই তুই কিনা? ছি 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 ছি, ভাবতে কেমন জানি লাগছে। সত্যি বাবা, আমি এমন কাজ করি নাই, এসব সাথী করেছে, আমার মন বলতেছে। বাবা দেখেন, সত্যিটা এখন বের হয়েছে তো, আপনার ছেলে আমাকে দোষ দিতেছে। আমি কালকেই বাবার বাসায় চলে যাব। ঝগড়া থামাও সবাই, এখন সবার রুমে রুমে চলে যাও, এইসব নিয়ে কাল কথা হবে। না, আমি আপনার ছেলের সাথে থাকবো না। একে তো আমার জীবনটা শেষ করে দিল, তার উপর আবার রাতে যদি খারাপ কিছু করে তখন কিচ্ছু হবে না। যাও রুমে যাও। আর হাসিব যদি একবার শুনি তুমি এমন কিছু করেছো তো আমার মরামুখ দেখবা। ঠিক আছে বাবা। এরপরে সবাই রুমে রুমে চলে যায়। তো হাসিব রুমে আসতে না আসতেই সাথী বলতে থাকে, আমাকে যতটা সহজ সরল ভেবেছ আমি কিন্তু ততটা না। আমি জানি তুমি এইসব কাহিনী ঘটিয়েছ। ঠিকই বুঝেছেন। আপনি কেন এমন করলেন? এইসব মিথ্যা অপবাদ কেন দিলেন? আমি অন্য একজনকে ভালোবাসি, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তাই বলে আমাকে সবার সামনে ছোট করলেন। কেমন দোষ করেছি? আমি সবকিছু আগে থেকে ভেবে রেখেছিলাম, যখনই আপনি আমার উপর উঠে ঝাঁপিয়ে পড়বেন ঠিক তারপরে এমন হবে। রিফা আপনাকে হয়, ও আমার বান্ধবী। আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আমার স্বাক্ষর কোথায় পেলেন? একদিনে দেখি সব কিছু জানতে চান, আস্তে আস্তে সব জানবেন। 3 মাসে? ও, আপনি যে কতটা খারাপ সেটা বুঝে গিয়েছি। দয়া করি যার জন্য এমন কাজ করেছেন সেই যেন আপনাকে ছেড়ে না যায়। এত কথা ভালো লাগে না, চুপ থাকেন। কথাটি বলতে না বলতে এই সাথীর ফোনের রিংটোনটা বেজে ওঠে, আর সাথে সাথে ফোনটি রিসিভ করে সাথী বলতে থাকে, জান, তোমার প্ল্যান অনুযায়ী সব কাজ করেছে, এখন শুধু 3টা মাস অপেক্ষা করো,
তারপরে তোমার কাছে সব সহজ চলে যাব। জানো, এই পরিবারের সবগুলোই বোকা, একটুও কষ্ট হয়নি। এই কথাটি হাসিব শোনার সাথে সাথেই সাথে কেমনভাবে একটা চর বসিয়ে দিল। তোর এত বড় সাহস! তুই কিনা আমার পরিবারের লোককে বোকা বলিস? ওরা তোকে সম্মান করেছে, বুঝেছিস? তুই আমাকে থাপ্পড় দিলি? এত বড় সাহস তোর! হ্যাঁ, আবার কি চিৎকার করব? সেটা তোর ব্যাপার, তুই কি করবি না করবি। তোর মতো রাস্তার মেয়ে বেশ্যা এগুলো ছাড়া আর কি বা করতে পারবে? এই, মুখ সামলে কথা বল। চুপ করে ঘুমা যা বেয়াদব। লজ্জা করে না বিবাহিত স্বামীর সামনে পরপুরুষের সাথে কথা বলিস? কেন, জ্বলতেছে নাকি? আর তোর মতো খ্যাত ছেলেকে আমি স্বামী হিসেবে মানব, এটা কেমনে ভাবলি? হাসিস কেন? হ্যাঁ, একদিন দেখবি এই খ্যাত ছেলেটার কাছেই ফিরে আসতে হবে তোকে, কিন্তু তখন আর পাবি না। এইসব স্বপ্নই দেখতে থাক। এমন ঝগড়া করে দুজনে ঘুমিয়ে পড়ে, কারণ অনেক রাত হয়েছে। তাতে আবার আজ বিয়ে হয়েছে, অনেক ক্লান্ত। তো পরের দিন সকালবেলা উঠে দেখে রিফা সব কাজ করতেছে বাসার। এটা দেখে তো সবাই অবাক, বিশেষ করে হাসিব আরও বেশি অবাক হয়। তখনই হাসিব জিজ্ঞাসা করে, এই, আপনি কি করতেছেন এসব? হ্যাঁ, কি করে জানো না? বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে এসেই কাজ তো করতেই হবে, তাই কাজ করতেছি। বাহ, ভালো নাটক করতে পারো। কিসের নাটক করি আমি? হ্যাঁ, সেটা আপনি ভালো জানেন। কি নাটক করতেছেন? ওভার অ্যাক্টিং বেশি মনে হচ্ছে আমার মনে হয়। এই, তুই চুপ করবি হাসিব? বাবা, তুমি জানো না এই মেয়েটা নাটক করতেছে। আর একটা কথা বলবি না। বিয়ে যখন চুপ করে করেছিস তখন মনে ছিল না, এখন এসব বলতেছিস? এই মেয়েকে আমি সত্যি বিয়ে করি নাই, সেটা তো কালই দেখলামই। এখন বিয়ে করছিস তখন দুইটা মেয়েকে নিয়েই সংসার করতে হবে। তখনই সাথে বলে ওঠে, এটা অসম্ভব, আমাকে মাফ করে দিও মা। আমি জানতাম না হাসিব এমন একটা কাজ ঘটাবে। না, আমি আমার স্বামীর ভাগ অন্য কাউকে দিব না, হাসিব একান্তই আমার। তখন এটা নিয়ে একটু ঝগড়া হয় সাথে ও রিফার মধ্যে। এদিকে হাসিব বুঝতেছে না কি হচ্ছে এসব, কারণ হলো এরা তো দুজনে প্ল্যান করে করতেছে, কিন্তু আবার ঝগড়াও করতেছে, ব্যাপারটা বুঝলাম না। ঠিক তখনই আবার সাথীর ফোন কল আসে আর সাথী উপরে চলে যায়। এইভাবে সারাটা দিন ঝগড়া চলতে থাকে, বাড়িতে পরিবেশটাই নষ্ট করে ফেলে ঝগড়া করে। তো যখন রাত হয় হাসিব প্ল্যান করে রিফার রুমে চলে যায়। রিফা, এই রিফা, এই কে এত রাতে কি আমার রুমে? কে আবার? তোমার স্বামী, আমি হাসিব। তো এখানে কি করতেছ? স্বামী বউয়ের কাছে কেন আসে জানো না বুঝি তুমি? না, জানি না। স্বামী আসে আদর করতে, তার মানে আমি এসেছি আমার বউকে আদর করতে আজ রাতে? এই, একদম আমার কাছে আসবেন না। সেটা বললে তো আর হবে না। আমি এখন তোমার সাথে শারীরিক সম্পর্ক করব। এই না প্লিজ, যদি আমার কাছে আসো তো আমি কিন্তু চিৎকার করে উঠব। চিৎকার করার সমস্যা নেই, আমি আমার বউয়ের কাছে আসতে পারি, এটাই স্বাভাবিক এবং এটাই ভাববে সবাই। প্লিজ আমার এত বড় ক্ষতি করবেন না। কে শুনে কার কথা? আসিফ সোজা রিফাকে বিছানায় শুইয়ে হাত দুটি চেপে ধরে। এখন তো শুরু, অনেক কিছু হবে, আমাকে নষ্ট করিও না প্লিজ, আমি তোমার পায়ে পড়ি। তখনই হাসিব রিফার শরীর থেকে এক টানে শাড়িটা খুলে ফেলে। উফ, কি সুন্দর লাগতেছে। প্লিজ হাসিব, এমন করিও না। আমি আমার বউকে যা খুশি তাই করব, এতে কার কি? হ্যাঁ, এটা বলেই রিফার ঠোঁটের কাছে হাসিব ঠোঁট আনতেই নিজেকে ছাড়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু এদিকে কোনো বাধাই হাসিবকে আজ আটকাতে পারে না। আর কিছু না ভেবে রিফার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়, আপন মনে কিস করতে থাকে। রিফাও ভেবে নিয়েছে হাসিবের হাত থেকে আজ নিজেকে কোনোভাবেই বাঁচাইতেই পারবে না। কিন্তু 5 মিনিট কিস করার পরে হাসিব নিজেই রিফাকে ছেড়ে দিয়ে বলতে থাকে, এখনো সময় আছে, বলো তুই কি সত্যি বউ নাকি আমরা সবাই মিলে খুঁজে দেখি নিজের বউ, বলো। ও ঠিক আছে। এটা বলে হাসিব আবারও যখন ঝাঁপিয়ে পড়ে রিফার উপর, ঠিক তখনই সাথে বলে ওঠে, আপনি আমার কেউ না, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি তোমার স্বামী হই গো সোনা, সত্যি কেউ না, এইসব সাজানো নাটক। সবকিছু সাথী প্ল্যান করেছে, তাই তো? সবকিছু সাথীর প্ল্যান ছিল বিয়ের আগে থেকে। সাথী যদি অন্য কোনো ছেলেকে পছন্দ করে তবে বিয়ে করলো না কেন? ওর বাবার কথা রাখতে এসব করেছে। 3 মাস হলে ও ঠিকই চলে যাবে এখান থেকে, আমাকে আপনাকে মিথ্যা অপবাদ দিয়ে। এইসব কথা কালকে বলে সবার সামনে বলবা। ঠিক আছে, বলবো। যদি না বলো তবে কিন্তু তোমার সাথে এমন কাজ করবো ভেবেই পাবে না। আজ তো এটুকু করলাম, ঠিক আছে। এখানে হাসিব আর কিছু না বলে সোজা রুমে চলে যায়। গিয়ে এই সাথে প্রশ্ন করে, কিরে কই ছিল এতক্ষণ? কোথায় আবার?
রিফার রুমে গিয়েছিলাম। ওর রুমে কেন গিয়েছিলে? হ্যাঁ, বউয়ের রুমে স্বামী যাবে না তো কে যাবে? গিয়ে অনেক আদর ভালোবাসা দিয়ে আসলাম। আসিফের মুখে এমন কথা শুনে সাথে একটু থমকে যায়। ভালোবাসা মানে? ভালোবাসা মানে শারীরিক সম্পর্ক করে আসলাম আমার অন্য বউয়ের সাথে। আচ্ছা, কাল কথা হবে। আজ আমি খুবই ক্লান্ত। সাথে আর একটু কথা না বলে ঘুমিয়ে যায়। আর মনে মনে ভাবতে থাকে, রিফার সাথে এমন কাজ করলে রিফা একটু চিৎকারও করলো না? ওকে তো সব বুঝিয়ে দিয়েছি কি করলে কি করতে হবে। সেই দিনরাতটাও এভাবে কেটে গেল। পরের দিন সকালবেলায় হাসিব সবাইকে এক জায়গায় জড়ো করে বলে, কিছু কথা বলতে চাই আমি। সবাই ভাবতেছে কি এমন বলবে যে সবাইকে জড়ো করলো। এদিকে সাথীর মনও ছটফট করছে, কি এমন হাসিব বলবে যে সবাইকে এক করলো। কে বলবি বল? আমার কাজ আছে হাসিব। রিফা, এদিকে আসো আর সবটা খুলে বলো কি হয়েছে আমার সাথে। তো রিফা সামনে এসে বলতে থাকে। রিফার কথা শুনতে সবাই অবাক। ঠিক তখনই হাসিবের বাবা সেই কাল রাতে হাসিব আমাকে হুমকি দিয়েছে, যদি আমি মিথ্যা না বলি তবে আমার বাবাকে মেরে ফেলবে। ফাট! এই রিফা, তুমি কি বলতেছো এইসব? আমি যা সত্যি তাই বলবো হাসিব, আমি মিথ্যা বলবো না। এতে আমার যা হয় হোক। তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো? আমি ঠিক আছি। প্লিজ হাসিব, আমার বাবা মার কোনো ক্ষতি করিও না, তোমার পায়ে পড়ে আমি। তুমি কাল রাতে কি বললে আর আজ কি বলতেছো এইসব? না, তুমি এমনটা করতে পারো না রিফা, প্লিজ সত্যিটা বলে দাও। আমাকে মাফ করবে হাসিব, আমি যা সত্যি তাই বলতেছি। ঠিক তখনই হাসিবের বাবা বলতে থাকে, হাসিব এসব কি বলতেছি রিফা? তুই মিথ্যা বলার জন্য ওকে হুমকি দিয়েছিস? না বাবা, বিশ্বাস কর আমি এমন কিছুই করিনি। তাহলে রিফা কি মিথ্যা বলতেছে? হ্যাঁ বাবা, রিফা মিথ্যা বলতেছে সব কিছু। প্লিজ হাসিব, আমাকে এই সব মিথ্যা অপবাদে দিও না। যদি এমন কিছু বলো তো নিজেকে শেষ করে দিব। তুমি চুপ করো রিফা, তোমার কিচ্ছু হবে না। প্লিজ বাবা, আমার বাবা আর মার যেন কোনো প্রকার ক্ষতি না হয়। হাসিব সত্যি করে বলতো তুই কি চাস? তুই যদি আগেই রিফাকে বিয়ে করেছিলি তো আমাদের জানালি না কেন? মেয়েটা জীবন এমন করে খেললি কেন? বাবা, তুমি আমার কথা বুঝতেই চাইতেছো না কেন? আমি রিফাকে চিনি না। এই, একদম চুপ কর। আমার সামনে আর একটি মিথ্যা কথা বলবি না। যদি নাই বিয়ে করিস তাহলে কাল রাতে রুমে গিয়েছিলি কেন? আমি গিয়েছিলাম শুধুমাত্র এটাই বলতে যে তুমি কে আর কি চাও। না হাসিব, তুমি এটা বলো নাই। তুমি আমার সাথে 3 থেকে 4 ঘন্টা থেকেছ, আমাকে অনেক কিছু করেছ, আর বলেছ আমি যেন আর বলি আমি তোমার বউ না। সবকিছু আমি সাজাইছি, আর এইসব না বললে আমার বাবা মাকে মেরে ফেলবে। তোর মতো ছেলে আমি জন্ম দিয়েছি ভাবতে লজ্জা লাগতেছে। ছি হাসিব, ছি। ঠিক তখনই সাথে বলে ওঠে, বাবা আমি কিছু বলতে চাই। বলো, কি বলবা তুমি? রিফা যা বলছে সব সত্যি কথা। তুমি সেটা কেমনে জানলে? বাবা হয়েছে কি, রিফা যখন বলল যে 3-4 ঘন্টা ওর সাথে থেকেছে তখন আমি কনফার্ম হলাম যে হাসিব তো কাল রাতে আমাকে বলেছিল যে সাথী তুমি থাকো, আমি একটু বাইরে যাব। কিন্তু এটা জানতাম না যে রিফার রুমে গিয়েছিল। আর কত প্রমাণ নিবি হাসিব? হ্যাঁ, আমাকে আর সবার সামনে ছোট করিস না প্লিজ। বাবা শুধুমাত্র এইটুকু জেনে রাখো আমি বড় চক্রে ফেসে গেছি। চুপ কর, আর একটা কথা বলিস না। তখনই রিফা বলে, বাবা আমি এখানে আর একটুও থাকবো না, আমি আমার বাবা মার কাছে যাব। যদি হাসিব কোনো ক্ষতি করে তখন? না, তুমি কোথাও যাবে না, এখানে থাকবে। তোমাকে ও যেহেতু বিয়ে করেছে তো তুমি এইখানেই থাকবে। না, আমি এত কষ্ট করে থাকবো না বাবা। আমি স্বামী অন্য একটি মেয়ের সাথে রুমে থাকবে, খাবে, ঘুরতে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না বাবা। তবে তুমি কি করতে চাও? আমার জীবনটা তো নষ্ট করেছে, আমি আর চাই না অন্য একজনের জীবন নষ্ট হোক। তবে কি করবে? আমাকে ডিভোর্স দিক, না হলে অন্যজনকে ডিভোর্স দিক, এটা কখনোই সম্ভব না। তোমরা দুজনে থাকবে, ও দুজনকে দেখাশোনা করবে। না, এটা হয় না। এত কথা বলতে পারবো না, দুজনেই থাকো ওকে। আমি এখন একটু পরে কাজে যাব, পরে কথা হবে। তখনই সাথী বলে, বাবা আজ তো আমাদের বাসায় যেতে হবে। ও হ্যাঁ, আমার মনে ছিল না। আচ্ছা শোনো, দুপুরে যেও, আমি একটু কাজ থেকে আসি। ঠিক আছে বাবা। এরপরে সবাই রুমে চলে যায়। এদিকে হাসিব বুঝতেছে না ঠিক কি হচ্ছে ওর সাথে। সবাই থেকে গেম খেলতেছে, একদিকে সাথে অন্যদিকে রিফা, আর এদিকে বাবা কোনো প্রকার বিশ্বাস করতেছে না। আচ্ছা রিফা এমন করলো কিভাবে? ও তো কাল রাতে বললো সব সত্যি বলবে, কিন্তু আজ এমন পোল্টি খেলো কেমনে? এইসব ভেবে ভেবে হাসিব রুমে আসতেই, এখনও এত বড় খেলার হওনি মিস্টার হাসিব। তোমরা যেটা করতেছো একদমই ঠিক করতেছো না, এর জন্য খুব বড় মুশকুল দিতে হবে তোমাদের। এই সাথে তো ছোট খেলোয়াড় না, বুঝেছেন?
আমি কেমন করে হোক আর যেমন করে হোক ভালোবাসার মানুষের কাছে যাবই। যার জন্য এত কিছু করতেছো সে যেন তোমাকে না ঠকায়, সেটা তোকে বলতে হবে না। ওর প্রতি আমার বিশ্বাস আছে, বুঝেছিস? একটা কথা বলি, উত্তর দিবা? কি কথা? রিফা পাল্টি গেল কেমনে? হ্যাঁ, জানতে হবে নাকি? ওর সাথে ফোন আছে। তুই যখন কালোকে সব বললি তখন সন্দেহ হয়েছিল আমার, তাই মেসেজে সবকিছু বলে দিয়েছে কি কি করতে হবে। ও আচ্ছা, একদিন অনেক কাঁদবে আমার জন্য, মনে রাখিও। কাঁদবো সেটা আবার তোর জন্য আমি? তুই আমার কে, হ্যাঁ, যে তোর জন্য কাঁদবো আমি? সময় বলে দিবি। নিজেকে কখনো আইনে দেখেছিস? হ্যাঁ দেখেছি, অনেকবার। ভেবে দেখ তুই কোথায় আর আমি কোথায়। তোর মতো খ্যাত ছেলের সাথে আমার যায়। আর শোন, তোকে কালকে দেখাবো আমি যাকে ভালোবাসি সে দেখতে কেমন সুদর্শন। সৌন্দর্যতেই সবকিছু থাকে না, তো এইভাবেই হাসিব ও সাথীর মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। এর মধ্যে আবার হাসিবের বাবা কাজ সেরে বাসায় আসে দুপুরে। হাসিব, বৌমা কোথায় তোমার? হাসিব সাথী বাবার ডাক শুনে রুম থেকে বের হয়ে আসে। বাবা বলো। বিয়ের পরদিন তো বর বউ দুজনে শ্বশুরবাড়িতে যেতে হয়। তো তো মানে? তুই সাথীকে নিয়ে ওর বাবার বাসায় যাবি আর 2 দিন থেকে আসবি? অসম্ভব, আমি যাবো না ওদের বাসায়। আর একবার বলতো যাবি না? হ্যাঁ, আমি যাবই না। তখনই সাথী বলে ওঠে, বাবা দেখেছেন আপনার ছেলে এমন করে? আমি রুমের ভিতর কত করে বললাম 2 দিন থেকে আসবো, কিন্তু ও নাকি যাবে না। হাসিব, তুই যদি না যাস তো অনেক খারাপ কিছু ঘটে যাবে, কিন্তু মনে রাখিস। বাবার এমন কথায় হাসিবও শেষমেশ রাজি হয়ে যায়। ঠিক বিকাল 5টায় দুজন গাড়ি নিয়ে বের হয় সাথী বাবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তখন হাসিবের মাথায় একটাই চিন্তা কাজ করছে, কি থেকে জানি কি হয়ে যায় আল্লাহই ভালো জানে। এই গাড়িটা থামাও। গাড়ি থামাবো মানে? এই নির্জন রাস্তায়? যা বলেছি তাই করো। তো হাসিব সাথীর কথা মতো গাড়িটা থামানোর সাথে সাথেই গাড়ি থামতেই সাথী নেমে পড়ার পেছনে দৌড়াতে থাকে। এদিকে হাসিব কিছু না বুঝে সাথীর পিছে পিছে যায়, আর গিয়ে দেখতে পায় সে একটি ছেলের সাথে কথা বলতেছে। কেমন আছো সবুজ তুমি? তোমাকে ছাড়া কি আমি ভালো থাকতে পারি বলো? এই তো এসেছি তোমার কাছে। তার আগে বলো এদিকে কোথায় যাচ্ছিলে? আরে কোথাও না, মন খারাপ তাই হাঁটতেছিলাম। কি ভাগ্য তোমার সাথে দেখা হলো। এটা হলো আমাদের ভালোবাসার টান। জানো, তোমাকে খুব মিস করতেছিলাম, কিছুই ভালো লাগতেছিল না আমার। আমার একই অবস্থা, তোমাকে ছেড়ে আর কোথাও যাবো না সোনা পাখি আমার। সবাই ভাবতেছেন সবুজ লোকটা আবার কে? এখানে সবুজকেই সাথে ভালোবেসেছিল, তাই এত কিছু করছে আসিফের সাথে। ঠিক তখনই সবুজ সাথীকে জড়িয়ে ধরে, তখনই ঠোঁটে কিস করতে যাবে, সে সময় হাসি বলে ওঠে, এই দাঁড়াও ওখানেই। আপনি কি আর এখানে কি করতেছেন? আমি কে সেটা সাথীকে বলতে বলো, আর সাথীকে ছেড়ে দাও। হোয়াট? কে এই লোকটির সাথী? ওর সাথে তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, তাই নাকি? এই বলছি না সাথীকে ছেড়ে দে। যদি ছেড়ে না দিয়ে কি করবি? কথাটি শোনা মাত্রই হাসিব গিয়ে সবুজের শার্টের কলার ধরে বলতে থাকে, তুই আমার সামনে আমার বউয়ের গায়ে হাত দিস, এত বড় সাহস তোর? হ্যাঁ। এটা বলেই সবুজকে মারতে থাকে। আর এইদিকে সাথী তো অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ হাসিবকে বোকা মনে করেছিল, আর ওই নাকি সবুজকে এমন করে মারতেছে। এই ছাড়ো দুজন দুজনকে প্লিজ। ঠিক তখনই হাসিব সাথীকে খুব জোরে একটি থাপ্পড় দেয়। থাপ্পড় দিয়ে বলে, এখান থেকে সরে যা, বলেই আবারও সবুজকে মারতে থাকে। ঠিক তখন একটি গাড়ি এসে থামে, আর গাড়ি থেকে একটি সুন্দরী মেয়ে নেমে বলতে থাকে, এই সবুজ, এই তুমি এখানে কি করতেছো? হ্যাঁ, তোমার জন্য আমি কত সময় ধরে অপেক্ষা করতেছি রেস্টুরেন্টে, আর তুই মারামারি লাগাইছো এখানে। এরপরে অনেক জোরাজুরির পরে হাসিব ছেড়ে দেয় সবুজকে। এর মধ্যেই সাথী প্রশ্ন করে বসে, এই মেয়ে তুমি কি আগে তো কখনো দেখি নাই সবুজের সাথে? আমি কে সেটা আপনাকে কেন বলতে যাব? হ্যাঁ, আর আপনি আমাকে প্রশ্ন করার কে? কেন, উত্তর দিলে কি হবে? আমি হলাম সবুজের হবু বউ। কথাটি শুনেই সাথী থমকে যায় কিছুক্ষণের জন্য। কি বলেছিলাম, তোমার রূপবতী বয়ফ্রেন্ড একদিন তোমাকে এমন সারপ্রাইজ দিবে ভাবতেই পারবে না। এই সবুজ এই মেয়েটি যা বলতেছে সব কি সত্যি কথা? হ্যাঁ সত্যি কথা, আমার হবু বউ। না, আমি বিশ্বাস করি, এটা হতেই পারে না। তুমি শুধুমাত্র আমার। সরি সাথী, আমার পরিবারের কেউ তোমাকে মেনে নেবে না, কারণ তুমি বিবাহিত মেয়ে, আর তোমার স্বামী তোমাকে কত কি করেছে না করেছে। কথাটি বলার সাথে সাথেই সাথী ঠাস করে একটা চর বসিয়ে দিল। এত বড় কথাটি বলতে পারলে তুই আমাকে? জানিস কত ভালোবাসি তোকে আমি। সরি সাথী। তখনই মেয়েটি বলে ওঠে, সবুজ, তুমি এইসব মেয়েদের সাথে কথা বলেছিল? ছি, এদের পরিবেশ দেখছো, কি খ্যাত মেয়ে, চল আমার সাথে। এটা বলেই মেয়েটি সবুজের হাত ধরে টেনে নিয়ে যায়।
আর তখনই সাথী দৌড়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে সবুজকে। প্লিজ সবুজ, আমার সাথে এমন করো না, আমি তোমাকে খুব ভালোবাসি। সরি বললাম তো তোমাকে, আমি তোমার সাথে জাস্ট টাইম পাস করেছি। না, আমি বিশ্বাস করি না, তুমি এমন করতেই পারো না। আমি চাইলেও তোমাকে বিয়ে করতে পারবো না সাথী, কারণ তুমি একজন বিবাহিত মহিলা, ডিভোর্সি মহিলা। এগুলো দেখে কি ভালোবাসা হয় সবুজ? তুমি যে এখনো ভার্জিন আছো, এটার কোনো কি প্রমাণ আছে? হ্যাঁ হ্যাঁ, আমি 100% ভার্জিন আছি এখনো। সবাই এই কথাই বলে, বুঝেছ? তুমি আমাকে বিশ্বাস করো না সবুজ? এই 2 থেকে 3 দিনে এত চেঞ্জ হয়েছো তুমি। এত কথা বলতে পারবো না, আমার যা বলার ছিল আমি তোমাকে বলে দিয়েছি সবটা। ঠিক তখনই মেয়েটি বলে ওঠে, তুমি যদি আর 1 মিনিট এখানে থাকো তো আমি নিজে চলে যাব। এইসব খ্যাত মেয়ের সাথে তোমার কিসের এত কথা, কিসের সম্পর্ক? হ্যাঁ, আরে না, চলো তুমি। এটা বলেই সবুজ মেয়েটির সাথে গাড়িতে উঠে চলে যায়। কিন্তু এদিকে সবুজের এমন আচরণ সাথে ভীষণ পরিমাণে শর্ট খায়। ভাবতেই পারিনি সবুজ এমন কাজ করবে। এই ভেবেই কান্না করতে থাকে। কান্না করে লাভ নেই, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বাই দ্য ওয়ে, আপনি কি এখন এমন কান্না করবেন নাকি যাবেন? অন্যথায় যদি না যান তবে আমি বাসায় চলে যাব। আসিফের এমন কথা শুনে সাথে কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। শুধুমাত্র হ্যাঁ সূচক কথাটি বলেই সাথে গাড়িতে উঠে বসে। প্রায় 1 ঘন্টা পর সাথীদের বাসায় পৌঁছে আসিফ। বাসায় আসার পর সাথে সাথেই সাথীর ছোট বোনরা বলতে থাকে, দুলা ভাই কেমন আছেন? বাসরাত কেমন কাটলো? বিড়াল মারতে পেরেছেন কি? দেখে তো মনে হচ্ছে অনেক কিছু করেছেন। ঠিক তখনই সাথীর মা এসে বলে, এই তোরা থামবি? দেখতেছিস না এইমাত্র আসলো, শুরু করে দিয়েছিস প্যাচাল। বাবা চলো রুমে, চলো তোমরা দুজন। এটা বলে হাসিবকে একটি রুমে নিয়ে আসা হলো। বাবা, এটা সাথীরই রুম, সাথী যাবার পর থেকেই পড়ে আছে। ও আচ্ছা, ঠিক আছে বাবা, তোমরা ফ্রেশ হয়ে নিচে আসো, আমি খাবার রেডি করতেছি। এটা বলেই সাথীর মা চলে যায়। এদিকে সাথী এতটাই কষ্ট পেয়েছে কোনো প্রকার কথা বলতেছে না। ঠিক তখনই হাসিব লক্ষ্য করে যে সাথীর ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছে। সরি সাথী, আসলে হয়েছে কি, আমার বউকে কি আমার সামনে এমন করবে আর আমি দাঁড়িয়ে দেখব? এটা কখনোই হয় না, তাই তোমাকে থাপ্পড় দিয়েছি। সমস্যা নেই, আপনি ফ্রেশ হয়ে নেন। ওয়াশরুমটা জানি কোন দিকে? কথাটি বলার সাথে সাথে সাথী ওয়াশরুমের দিকে নিয়ে যায়। প্রায় আধা ঘন্টা পরে হাসিবার সাথী যখন এক রুম থেকে বের হয়ে আসতেছিল, ঠিক তখনই সাথীর মা বাবা দূর থেকে বলে ওঠে, দেখেছো সাথীর মা, কত সুন্দর লাগতেছে দুজনকে, মনে হচ্ছে রাজারানী আসতেছে। ঠিক বলেছ, খুব সুন্দর লাগতেছে আমার মেয়ে জামাইকে। আল্লাহ যেন ওদের সারা জীবন দেখে শুনে রাখে। এর মধ্যে আবার দুষ্ট শালিগুলো চলে আসে। দুলা ভাই কি বলবো তোমারে, একেবারেই ওয়াও লাগতেছে। উফ, আপুর জামাই না হয়ে যদি আমার জামাই হতো। তখনই সাথে বলে ওঠে, এটা কি হচ্ছে এসব? হ্যাঁ, আমাদের দুলাভাইয়ের সাথে মজা করতেছি। কেন, তোমার জ্বলতেছে বুঝি? সাথে কি উত্তর দেবে কিছু ভেবে পাচ্ছে না। দুলাভাই গো, তোমার কোন জোট ভাই নাই? কি উত্তর দেবে কিছু ভেবে পাচ্ছে না। না নেই, উফ, থাকলে আমরা জামাই বানাইতাম। তোমরা তো দেখতেছে খুব ফাজিল, চলো সবাই খাওয়া দাওয়া করবো। এরপরে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে। কিন্তু সাথীর মন এখনো খারাপ হয়েই আছে। খারাপ আবারই কথা, কারণ এত ভালোবাসার পরে ও যদি প্রিয় মানুষটি নিজের না হয়, কষ্ট তো হবেই। খাওয়া দাওয়া শেষ করে সাথীর বোনেদের সাথে একটু হাসিব আড্ডা দেয়। রাত যখন 10টা বাজে তখন হাসিব বলে ওঠে, আজ ঘুমাতে যাই, কি বলো তোমরা? বাবা, এত তাড়াতাড়ি ঘুম নাকি? আপুকে গিয়ে আদর করবেন। আরে না, সত্যি ঘুম আসছে। দুলাভাই আমরাও বুঝি, আমরা ছোট বাচ্চা না, বুঝেছেন? আরে আজ জার্নি করে এসেছি, শরীরটা একটু ক্লান্ত আমার। আচ্ছা ঠিক আছে, যান তবে। এরপরে হাসিব রুমে এসে দেখে সাথী ঘুমিয়ে গিয়েছে। তো হাসিবার সাথীকে না জাগিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। সবাই ভাবতেছেন সোফায় কেন ঘুমালো, আসলে কি হয়েছে, সাথী নিজের সাথে ঘুমাতে দেয়নি হাসিবকে, যদি কিছু করে বসে তখন। রাত তখন 1টা বাজে। হাসিব জাগ না পায়, আর ঘুম না আসার কারণে সাথীদের সাথে একটু ঘুরতে যায়। কিন্তু ছাদে গিয়েই দেখতে পায় যে কে জানি একজন আগে থেকে বসে আছে। তো হাসিব একটু গলা হাসর দেয়। কে আপনি, এত রাতে ছাদে এসেছেন? কথাটি বলার সাথে সাথে একটি মেয়ে উত্তর দেয়, আরে দুলা ভাই আপনি এত রাতে এখানে, ব্যাপার কি? আপু মনে হয় আদর করতে দেয়নি? আরে না, আমার ঘুম আসতেছিল না, তাই আমি একটু ছাদে আসলাম। তা তোমার নাম কি? আমার নাম হলো হিয়ামণি। বা, অনেক সুন্দর নাম তো। থাক, পাম দিন না দুলা ভাই। আচ্ছা একটা কথা বলি, সত্যি করে উত্তর দিবেন তো? বলো, কি বলার আছে, মাইন্ড করেন না। আচ্ছা, আপনার সাথে কি আপুর সত্যি কিছু হয়েছে? কথাটি শুনে হাসিব চমকে ওঠে।
হঠাৎ এই প্রশ্ন কেন? হ্যাঁ বা না বলেন শুধু। না, হয়নি। আমি এটাই অনুভব করেছিলাম। আমি জানি আপু আপনাকে ওর কাছে আসতে দিবে না। কেন দিবে না আসতে? ও একটি ছেলেকে খুব ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে কি জানি হলো, নাই তোমার সাথে বিয়ে হয়ে গেল। জানি ওর সম্পর্ক সবকিছু। আপনি এখন কি করবেন? কি আর করব, ডিভোর্স দিব আমি। প্লিজ এমন কিছু করিয়ে না দোলা ভাই, দেখবেন সব ঠিক হবে। এত কথা বুঝি না, এটা বলে হাসিব যখনই ছাদ থেকে নিচে যাইতে ধরে ঠিক তখনই হিয়া হাতটি টেনে ধরে। প্লিজ দোলা ভাই, হাত ছাড়া কেউ দেখে ফেলবে। আপনি যতক্ষণ না বলবেন আমি আপনার হাত ছাড়বো না। আমি তো বললাম ডিভোর্স দেব, এমন মেয়ে নিয়ে সংসার করা যায়? এখন হাত ছাড়ো। না, ছাড়বো না। এটা বলি হিয়া হাসিবের সাথে জোরাজুরি করতেছে, ঠিক এই সময় একজন ছাদে আসে আর এসেই ঠাস করাটা চড় বসে দেয়। তোর এত বড় সাহস, আমার বোনের হাত ধরিস, তারপর এত রাতে? আরে না, আমি তো। হাসিবের কথাটি শেষ না হতেই সাথী আবার বলতে থাকে, ছি, আমার ভাবতে লজ্জা লাগতেছে। তোর মতো মানসিকতা এত নিচে। আরে এমন করে বলতেছে কেন? আমার কথাটি আগে শোনো, তারপরে বলিও। কি শুনবো তোর কথা? আমি নিজের চোখেই দেখেছি এটা মিথ্যা। ঠিক তখনই হিয়া বলে ওঠে, আপু তুমি এবার থামবা? অনেক অপমান করলি দুলাভাইকে। আমার ঘুম আসছিল না, তাই ছাদে আসি। এর ঠিক 10 মিনিট পরে দুলাভাইও চলে আসে ছাদে, কারণ দুলাভাই নাকি ঘুম আসছিল না। আমাকে দেখে দুলাভাই যেতে চেয়েছিল, কিন্তু আমি যাইতে দেইনি। আমি বলেছি একটু কথা বলি ভাইয়া, তাই ভাইও আর না করতে পারিনি। বুঝলাম, কিন্তু হাত ধরে আছিস কেন তুই ওর? কেন, হাত ধরলে তোর কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে, আমার স্বামী তো দুলাভাই। আসতেছিস কেন? আমি কি ভাষার কোনো কথা বলেছি তোকে? স্বামী যে বললে, তাকে কি তার অধিকারটা দিয়েছ? কি বলতে চাস তুই? হ্যাঁ, কেন আমি কি ইংলিশে কথা বলতেছি যে বুঝছো না? তুমি বললেই তোমার স্বামী আজ পর্যন্ত কি তুমি কি টাচ করতে দিয়েছো তাকে? সেটা তোকে বলতে যাব কেন? হ্যাঁ, তুই ছোট, সবসময় ছোটদের মতো থাকবি। তোমাকে 3 মাস পরে দুলাভাই নিজে ডিভোর্স দিবে, তুমি দেওয়ার আগে। তাই দুলাভাইয়ের হাত ধরে বলেছিলাম, আমার আপুর জীবনটা নষ্ট করিও না। এই কথাটি শুনে সাথী যেন কিছুক্ষণের জন্য থমকে যায়। তোকে কে বলেছে আমাকে ডিভোর্স দিবে? কে আবার বলবে? দুলাভাই বলেছে? ভালোই হবে তাহলে, ওর কাছ থেকে মুক্তি পেলেই আমি খুশি। হাসিব এই কথাগুলো শুনে আর কিছু বলে না, সোজা রুমে এসে ঘুমিয়ে পড়ে। তো এইভাবে 2 থেকে 3 দিন কেটে গেল সাথীদের বাসায়। আজ চলে আসবে সাথী আর হাসিবের বাসায়। বাবা, আমার মেয়েটি খুব রাগী, তুমি ওর কথায় কিছু মনে করিও না প্লিজ। ঠিক আছে মা, সমস্যা নেই। সাথী শোন, মা জামাইকে কখনো কষ্ট দিস না। যদি কষ্ট দিস জীবনে সুখী হতে পারবি না। সাথী শুধুমাত্র মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জানায়। তো বিদায় নিয়ে দুজনে বাসায় চলে আসে। বাসায় আসতে না আসতে রিফাত চলে আসে হাসিবের কাছে। দাও, ব্যাগগুলো আমি ভেতরে নিয়ে যাচ্ছি, আপনি সরুন, আমি নিজেই নিতে পারবো। এমন করতে নেই ইদান বলছি। এটা বলে রিফা জোর করে ব্যাগগুলো নিজের রুমে নিয়ে আসে। তো রিফা যখন ব্যাগগুলো নিজে নিয়ে আসে তখন হাসিব একটু ওয়াশরুমে যায়। রিফা ব্যাগগুলো হাসিবের রুমে নিয়ে আসতে সাথে বলে ওঠে, রিফা শোন। বল, কি বলবি? তার আগে তুই বল, সবুজ ভাইয়ের সাথে কি তোর দেখা হয়েছিল? এইসব পরে শুনিস। আচ্ছা বল, তবে কি বলতে চাইলি? তোর কাজ এখন এখানে শেষ, তুই কালকে চলে যাস। মানে কি বলতেছিস সব? যা বলছি তাই কর, তোর কাজ এখানে শেষ, চলে যা এখন। বাকি কাজ আমি নিজেই করতে পারবো। না, আমি যাব না। যাবি না মানে কি বলতে চাস? আমি 5-6 দিনে এই বাসার মানুষগুলোর মায়ে পড়ে গেছি, আমি যেতে পারবো না। হোয়াট? তোর মাথা ঠিক আছে? কি বলতেছিস? আমার মাথা ঠিক আছে। তোকে আমি এখানে থাকার জন্য নিয়ে এসেছি কি? হ্যাঁ, তোর সমস্যা কি বুঝলাম না। তুই তো 3 মাস পরে ডিভোর্স দিবি, তো এত কথা পেঁচাচ্ছিস কেন? সেটা তুই বুঝবি না। আমি যেতে পারবো না। আর তুমি হাসিবকে ডিভোর্স দিলে আমি কোনো না কোনোভাবেই হাসিবের মনে জায়গা করে নিয়ে বিয়ে করে নিব, আর চিরকাল এখানেই থাকবো। মাথা গরম করিস না আমার রিফা, তোকে যেতে বলেছি তাই কর, নাহলে খুব খারাপ হবে বলে দিলাম। যা ইচ্ছা করতে পারিস তুই। তুই যে হাসিবের বউ না, এসব বলে দিব কিন্তু। বলে দেখ তারপর কি হয় তোর আবার। এটা বলতে না বলতে হাসিব চলে আসে। এই, কি হয়েছে এখানে? এত চিল্লাচিল্লি করতেছে কেন দুজনে? জানো হাসিব, সাথী না আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আমি শুধুমাত্র বললাম ছোট, তোর বাসায় কেমন দিন গেল। একদম মিথ্যা কথা বলবি না বলে দিলাম। তোকে কি কথা আমি বলেছি? তো কি বলেছ শুনি একটু।
এই, তোমরা দুজন নাটক বন্ধ করবে? তোমরা দুজন কি চাচ্ছ আবার? হ্যাঁ, আমি কিছু চাই না, তোমাকে চাই শুধুমাত্র। লজ্জা করে না? অন্য স্বামীকে নিজের স্বামী ভাবিস? কথাটি শেষ না হতেই ঠাস করে একটি চড় বসিয়ে দিল। এত বড় সাহস তোর এই কথা বলিস? আমি সব প্রমাণ দিয়ে এই বাসে এসেছি। এদিকে সাথী ভাবতেই পারছে না এমনভাবে থাপ্পড় দিবে রিফা। সাথী যখনই ঘুরে আবার রিফাকে থাপ্পড় দিতে যাবে, ঠিক সেই টাইমে হাসিব আটটি ধরে ফেলে। অনেক হয়েছে তোমাদের নাটক, এখন বন্ধ করে সব। রিফা, আপনি আপনার রুমে চলে যান। রিফা হাসিবের কথা মতো রুমে চলে আসে, কিন্তু এইদিকে আবার সাথীও ভাবতে পারতেছে না এমন একটা সময় আসবে যে সময় রিফা এমন পাল্টি খাবে। এখন শুধুমাত্র হাসিবের মাথায় একটি চিন্তা, সাথী কবে ডিভোর্স দিবে আর কবে এইসব থেকে মুক্তি পাবে। এমন সময় কান্নাকাটির আওয়াজ শুনতে পায় হাসিব, তাই রুম থেকে বেরিয়ে আসে। এসে দেখে রিফা কান্না করছে। কি হয়েছে মা তোমার? কান্নাকাটি করতেছো কেন? বাবা, আমি চাই হাসিব আজ থেকে আমার সাথে থাকবে, কিন্তু ও যদি তোমার কোনো ক্ষতি করে, আমার বিশ্বাস ও ক্ষতি করবে না। কি হয়েছে, এখানে এত কান্নাকাটি কেন শুনি? এত কিছু বুঝতে হবে না, আজ থেকে 1 সপ্তাহ রিফার সাথে থাকবি, কথা মনে থাকে যেন। কিন্তু বাবা, কোনো কিন্তু নেই, আমার কথাই শেষ কথা। ঠিক আছে। রাত যখন 9টা বাজে, বাবার কথা মতো হাসিব রিফার রুমে আসে। রুমে আসতে না আসতে রিফা হাসিবকে জড়িয়ে ধরে। এই, কি করতেছেন? ছাড়েন আমাকে। ছাড়ার জন্য কি এনেছি রুমে তোমাকে? এই বলে রিফা, এই রূপ যৌবন তোমার চোখে কি পড়ে না? শুধু সারাটি দিন সাথীর সাথেই থাকো। আমি তো তোমার বউ নাকি? আপনি কি বলতেছেন এইসব? আশ্চর্য হবার কি আছে শুনি? আমি তো আপনার স্ত্রী হই নাকি? নাটক বন্ধ করুন আর আমাকে ছেড়ে দিন, নাহলে চিল্লাচিল্লি করব। চিৎকার করে কোনো লাভ নেই। আপনি কি চাচ্ছেন? হ্যাঁ, আমি চাইতেছি তুমি আমাকে একটি বেবি এনে দাও। হোয়াট? আমি তোমার সন্তানের মা হতে চাই। আবার আমাকে ফান্দে ফেলানোর নাটক শুরু করে দিয়েছেন। না, সত্যি সত্যি আমি মা হতে চাই। একদম চুপ করেন। আপনাকে কি আমি বিয়ে করেছি যে আপনাকে গর্ভবতী বানাবো? হ্যাঁ, প্লিজ আসিফ, প্লিজ, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, বিশ্বাস করো। বিশ্বাস শব্দটা মরেই গেছে। ঠিক তখনই রিফা ওয়ার্ড্রোপের ওপর থেকে কোরআন শরীফ এনে বলতেছে, এই যে দেখো, কোরআন শরীফ বলছে হাসিব আমি তোমাকে সত্যি ভালোবাসি। এটা থেকে হাসিব একটু আশ্চর্য হয় আর ভাবতে থাকে কি হচ্ছে এসব। কিন্তু আমাকে কেন ভালোবাসে? জানো, আমি এখানে অভিনয় করতে এসেছি, কিন্তু তোমার পরিবারের এমন ভালোবাসা, স্নেহ, যত্ন পেয়ে আমি তোমার পরিবারের মায়ে পড়ে গেছি। শুধুমাত্র এই জন্যই কি? না, আরও কারণ আছে। জানি সাথী তোমাকে ডিভোর্স দেবে 3 মাস পরে, আর সবুজ নামের একটি ছেলেকে বিয়ে করবে। আমাকে এখানে এনেছে যেন তোমাদের সংসারে সমস্যা সৃষ্টি করি। আর বলেছিল তুমি নাকি খুবই খারাপ, তোমার পরিবারের মানুষও খারাপ, তাই 3 মাসের মধ্যে যেন আরও সমস্যা সৃষ্টি হয় আর তোমাকে ডিভোর্স দাও। কিন্তু হাসিব, বিশ্বাস করো, আমি এখানে এসে বুঝতে পারি এই সাথে সব কিছুই ভুল বলেছে, কারণ তোমার পরিবারের মানুষের মতো মানুষ হয় না। আর তুমি এত ভালো মানুষ যা বলার ভাষা নেই। কি করে আমি তোমাদের কষ্ট দিই? তাই আমি ভেবেছি সাথী চলে গেলে আমি তোমাকে সত্যি সত্যি বিয়ে করে নেব। জানো সাথী আজ কি বলেছে আমাকে? কি বলেছে? ও বলেছে আমি যেন তোমাকে ছেড়ে যাই, আমার নাকি কাজ শেষ। বিশ্বাস করো হাসিব, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমার সাথে সারাটি জীবন থাকতে চাই, কিন্তু প্লিজ, কোনো কিন্তু নয়। তুমি সাথীকে ডিভোর্স দেওয়ার পরেই আমাকে বিয়ে করো। আচ্ছা, আমি ভেবে দেখব। দেখো, কিন্তু আমার তোমাকে চাই হাসিব। আচ্ছা, তুমিও যদি সেই দিনের মতো পরে পাল্টি খাও তখন? এই যে কোরআন চেয়ে কথা দিলাম, কখনোই পাল্টি খাবো না। বিশ্বাস করেছি, এখন কোরআন রেখে আসো। হাসিবের কথা মতো রিফাও কোরআন রেখে আসে। আজ মনে হয় বৃষ্টি নামবে, চলো না বেলকনিতে যাই একটু। হাসিবও কিছু না ভেবেই বেলকনিতে চলে যায় রিফার সাথে। বেলকনিতে আসার সাথে সাথে হাসিব ও রিফা দেখতে পায় যে সাথী ও রুমের ব্যালকনিতে এসেছে। সবাই ভাবতেছেন এটা আবার কেমনে সম্ভব। সেটা হলো রিফার রুমটি আর সাথীর রুমটি, দুটি রুমের তফাৎ এক লাইনে বেলকনি থাকার কারণে সবটা দেখা যাচ্ছিল। উফ, বৃষ্টি আসবে, কি যে ভালো লাগতেছে। তাই নাকি? বৃষ্টি খুব ভালো লাগে তোমার? অনেক ভালো লাগতো, কিন্তু কখন জানি বৃষ্টি আসবে আল্লাহ ভালো জানেন। একটু অপেক্ষা করো, বৃষ্টি আসবে দেখিও। ঠিক তখনই কথাটি শেষ না হতেই বিদ্যুৎ চমকে ওঠে।
আর সাথে সাথে রিফা হাসিবকে জড়িয়ে ধরে। হাসিব কি করবে বুঝতে পারছে না। এরই মধ্যে আবার বৃষ্টিও আসলো। এই ভেতরে চলে যায়, বৃষ্টি পড়তেছে। না, যাব না, তোমাকে জড়িয়ে ধরে এখানে থাকবো আর বৃষ্টি উপভোগ করব। আরে না, বললাম না ভেতরে চলো। এই বলে হাসিব একটু সাথীর বেলকনির দিকে তাকাতে অবাক হয়, কারণ সাথী সবকিছু দেখছে। এমন করো কেন? বললাম না যাব না, আজ দুজনে এখানে গল্প করব। সাথী কিন্তু সবকিছু দেখছে, বুঝছো? দেখো, তাতে আমার কি? আরে ও কি মনে করবে বলো? কে আর মনে করবে আবার? এটা বলেই রিফা হাসিবের মুখের কাছে ঠোঁট দুটি নিয়ে যায়। এই কি করতেছ? আমি তোমার ঠোঁটে ছোঁয়া পেতে চাই, এখন না। আর এইসব বিয়ের আগে পাপ, বুঝেছ? বাবা, তাই বুঝি? তবে সেদিন রাতে তোমার পাপের কথা মনে ছিল না? এইটা শোনার পর হাসিব মনে মনে বলতে থাকে, এই রে, ধরাটা খাইলাম বুঝি। ওই মনে মনে কি বিড়বিড় করতেছ? কই কিছু না তো। হাসিবের কথাটি শেষ হতে না হতেই রিফা হাসিবের ঠোঁট দুটো নিজের করে নেয় আর আপন মনে কিস করতে থাকে। এই কি করছো? ছাড়ো, সাথী দেখছে কিন্তু। দেখো, চুপ থাকো তো। এবার হাসিব কিছু না ভেবে রিফার সাথে রেসপন্স করতে শুরু করে। দুজনে আপন মনে দুজনের ঠোঁট খাচ্ছে আর অন্যদিক থেকে সাথী সবকিছুই দেখছে। রিফার এমন পাগলামি দেখে হাসিবা নিজেকে ঠোঁটে 2 মিনিট কিস করতে না করতে হাসিব আলতো করে রিফার ঘাড়ের চুলগুলো সরিয়ে ঘাড়ে চুমু দিতে রিফা যেন কেঁপে উঠল। এত রোমান্টিক তুমি হাসিব? না গো, আমি রোমান্টিক না। হয়েছে, এখন ছাড়ো। বললে হলো ছাড়ো, আরও তো অনেক কিছু করার আছে। কিন্তু রিফা একটু নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেই হাসিব আরও জোরে করে ধরে। রিফার হাত দুটি চোয়ালে চেপে ধরে গলায় ঘাড়ে আপন মনে চুমু দিতে থাকে। অন্যদিকে রিফা যেন এমন ছোঁয়ায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। হাসিবের এমন পাগলামি দেখে রিফা ও হাসিবের শার্টের বোতাম খুলেই বুকে গলায় কিস করতে থাকে। কিন্তু সাথী যে এইসব কিছু দেখতেছে, এদের এই চিন্তাটা মাথায় নেই। ওই, আমাকে প্লিজ কখনো ছেড়ে যেও না। যাবো না, এখন আদর করতে দাও তো। এটা বলেই হাসিব রিফাকে কোলে তুলে নিয়ে রুমের ভেতরে চলে আসে বেলকনি থেকে। এই কোথায় নিয়ে যাও? দেখো কি করি তোমাকে। এটা বলেই রিফাকে খাটের উপরে রাখে। এই জানো, তোমাকে শাড়ি পরে না সেই সুন্দর আর হট লাগতেছে। কি বলো এইসব? সত্যি বলতেছি, অনেক সুন্দর লাগছে। এইসব সৌন্দর্য তোমার জন্য পাগল, তাই বুঝি? ঠিক আছে, আমি এখন জিনিসগুলো উপভোগ করব। এটা বলেই রিফার শাড়িটা এক টানে খুলে ফেলে আর নাভির উপরে আলতো করে একটি সুখের পরশ এঁকে দেয় ঠোঁট দিয়ে। রিফার নাভির উপরে হাসিবের ঠোঁটের এমন ছোঁয়া পাওয়ার সাথে সাথেই পুরো শরীরে লোম দাঁড়িয়ে যায়। হাজারো চেষ্টা করেও যেন হাসিবের কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছে না। এই রোমান্টিক মুহূর্তে সময় কে জানি এসে দরজায় নক দিচ্ছে। কে দরজা নাড়া দিচ্ছেন? আমি সাথী, দরজাটা খুলে দাও তো। এমন মুহূর্তে এসে কেউ সমস্যার সৃষ্টি করবে ভাবতে পারছে না হাসিব। কি বলার আছে ওখান থেকে বলুন। বললাম না দরজা খোলো। কি বলার আছে কাল বলেন, এখন ডিস্টার্ব করি না প্লিজ। দরজা না খুললে আমি ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। সাথীর মুখে এমন কথা শুনে হাসিব দেরি না করে দরজাটি কিছু খুলে দেয়। যে বলুন, কি বলবেন? আমার রুমে চলো। আশ্চর্য, আমি আপনার রুমে যাব কেন? কারণ আমি আপনার বউ, আপনি আমার সাথে থাকবেন। আপনি আমার বউ? আমি আপনার বিয়ে করা বউ না। আর আপনি একজন অপরিচিত মেয়ের সাথে এমন কাজ করতেছেন, লজ্জা করে না? আশ্চর্য, লজ্জা করবে কেন? সেও তো আমার বিয়ে করা একজন বউ। বিয়ে করা বউ মানে? হ্যাঁ, ও আমার বিয়ে করা বউ। আমার যা ইচ্ছা আমি সব করতে পারবো। নাটক বন্ধ করুন। আমি এনেছি রিফাকে এই বাসাতে। এনেছেন, ভালো করেছেন। আপনার ডিভোর্স দিয়ে রিফাকে নতুন করে বিয়ে করব, এটা কখনো সম্ভব না। আমি আপনাকে ছাড়বো না, দেখা যাবে কি হয়। রিফা শোন, তুই যদি আমার জামাইয়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করিস, খুব খারাপ হবে, তোকে কিন্তু শেষ করে দেব। হাসিব শুধুমাত্র আমার, বুঝেছিস? হাসিব আমাকে ভালোবাসি, তোকে না। ফকিনীর বাচ্চা, তোকে এইখানে আনাটাই ভুল করেছি। হাসিব একটা চড় মেরে দিল। একদম চুপ কর, অনেক কথা বলেছিস আমার বউকে। কেন, তোর সবুজের কি হলো? যা সবজির কাছে যা, আর এক মুহূর্তে এখানে থাকবি না, যা রুমে যা। হাসিবের এমন থাপ্পড় দেখে রিফা অবাক। সত্যি ভাবতে পারতেছে না হাসিব সাথীকে থাপ্পড় দিবে। তো সাথী আর কিছু না বলে রুমে চলে আসে। এদিকে হাসিবের মনটা খারাপ হয়ে যায়। এইভাবেই সেই রাতটি কেটে যায়।
পরের দিন ঠিক দুপুর 2টায় রিফার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। আসসালামু আলাইকুম, কে বলতেছেন? সালাম পরে দিস যদি তুই। রিফা কথাটি শুনেই মাথা ঘুরে পড়ে যায়। মাথা ঘুরে যাওয়ার পরে ঠিক যখন 10 মিনিট পরে জ্ঞান ফিরে আসে, তখন সাথে সাথে রিফা হাসিবের কাছে চলে আসে। আরে রিফা, তুমি এমন হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আমার বাবা মাকে কে জানে কিডন্যাপ করেছে। কি বলো এসব? জানি না। এখন বলতে 2 লাখ টাকা লাগবে। কি বলো? এত টাকা এখন কোথায় পাবো আমরা? আমি জানি না। প্লিজ হাসিব, আমার বাবা মাকে তুমি বাঁচাও। আচ্ছা, দেখি কি করা যায়। খুব ফাস্ট দেখো। আচ্ছা রিফা, একটা কথা বলি। বলো, কি বলবা? এইসব কিছুর পেছনে আবার সাথীর হাত নেই তো? আমার মন বলতেছে এইসব কিছুর সাথী করেছে, কিন্তু এমন কাজ করবে কেন? হ্যাঁ, কাল রাতে শুনলা না তুমি কি বললো? আচ্ছা ওয়েট, আমি ডাকতেছি সাথীকে। এরপরে হাসিবে এসে সাথীকে ডেকে নিয়ে আসে। সাথী, আমি যা প্রশ্ন করবো সবগুলোর সঠিক উত্তর দিবা। কেমন প্রশ্ন শুনি আগে? আমি জানি তুমি রিফার বাবা মাকে কিডন্যাপ করেছ। আমি কিডন্যাপ করব কেন সেটা আমি কি জানি? তুমি ভালো জানো। প্লিজ সাথী, আমার বাবা মার কোনো ক্ষতি করিস না। ওরা ছাড়া আমার কেউ নেই এই পৃথিবীতে। তো এসব আমি শুনে কি করব? বললাম তো আমি জানি না এই সম্পর্কে। মিথ্যা কথা আমি পছন্দ করি না। একেই তো কিডন্যাপ করেছ, আবার 2 লক্ষ টাকাও চাইতেছ। কোনো প্রকার প্রমাণ কি আছে তোমার কাছে যে আমি এসব কিছু করেছি? তুই যে কেমন সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আমি জানি তুই এই কাজ করেছিস। একদম চুপ কর, মিথ্যা কথা বলবি না। আমার তো মনে হয় তোরা দুজনে এইসব প্ল্যান করে আমাকে বাসা থেকে বের করে দেওয়ার প্ল্যান করছিস। ঠিক এমন সময় হাসিবের বাবা চলে আসে। কি হয়েছে এখানে? এভাবে চিল্লাচিল্লি কেন? তেমন কিছু না বাবা। তখনই সাথে বলে ওঠে, বাবা হয়েছে কি, রিফা এবং আপনার ছেলে দুজনে মিলে প্ল্যান করছে আমাকে কিভাবে বের করে দেওয়া যায় বাসা থেকে। কি বলতেছো? কিছুই তো বুঝতেছি না আমি। রিফা নাকি বাবা মাকে কিডন্যাপ করা হয়েছে, আর সেই কিডন্যাপ নাকি আমি করেছি। এইসব অভিযোগ আমার উপরে তুলেছে। কি কি এসব হাসিব? কোনো সাক্ষী প্রমাণ ছাড়া তুমি কেমনে অন্যজনের ওপর দোষারোপ করো? দোষারোপ করতেছি না। আমার বাবা মার কি হবে এখন যদি মেরে ফেলে আমার বাবা মাকে? কিচ্ছুটি হবে না, চলো আমরা পুলিশের কাছে যাই। ওরা এটাও বলেছে যদি পুলিশের কাছে যাই তো আমার বাবা মাকে সাথে সাথে মেরে ফেলবে। আচ্ছা বাদ দাও, চল আমরা সবাই মিলে খুঁজে দেখি একটু, নাকি বলো? আমি একটু তোমার সাথে একটা কথা বলতে চাই হাসিব। যা বলার এখানে বলো, কি হয়েছে? বললাম তো একান্তই কথা বলতে চাই। ঠিক আছে। এটা বলে হাসিব রুমে এসে পিছু পিছু সাথীও চলে আসে। বলো, কি বলবে এখন? জানি না কথাটি বিশ্বাস করবে কিনা। কি কথা? কথাটি হলো যে তুমি রিফার সাথে এমনভাবে চলতেছো, তুমি কি ওর অতীত সম্পর্কে জানো? না। ওর কোনো অতীত আবার কি হয়েছে? ও কিন্তু একজন মাফিয়ার মেয়ে। বলা যায় ও নিজেও একজন মাফিয়া। ওর বাবা মা কেমনে কিডন্যাপ হয়? এই একদম মিথ্যা বানোয়াট কথা বলবে না। বিশ্বাস করো, আমি সত্যি বলতেছি। তো তোমার সাথে এই মাফিয়ার পরিচয় কেমনে হলো? আসলে আমি যেই কলেজে পড়তাম রিফাও সেই কলেজেই পড়তো, কিন্তু রিফা ছিল খারাপ স্টুডেন্ট, আর তাই আমাদের সাথে বন্ধুত্ব করে। আমরাও না বলি নাই, কারণ সবাই আমরা মানুষ, একে অপরের সাহায্য করবো, এটাই স্বাভাবিক। তা ঠিক আছে, তারপরে কি হলো? আমার সাথে ওর সবসময় থাকতো। একসময় দুজনে বেস্ট ফ্রেন্ড হয়ে আমরা। একদিন কলেজের শেষে ঘুরতেছি, ঠিক সেই সময় কিছু ছেলে আসে, এসে আমাদের ডিস্টার্ব করতে থাকে। অনেক বুঝায় কিন্তু বুঝে না। ঠিক তখনই রিফা আমাকে ওর ব্যাগটি দিয়ে বলে, তুমি বসো, আমি এটি দেখতেছি। তারপর কি হলো? তারপরে হলো কি, সবগুলো ছেলেকে এমনভাবে মারলো, আমি তো দেখে অবাক। আমি তখন ভাবতে থাকি, একটি মেয়ে মানুষ কেমনে এমনভাবে সবাইকে পেটালো। ছেলেগুলো যখনই চলে যায় আমি রিফাকে জিজ্ঞাসা করি, আচ্ছা তোর শরীরে এত শক্তি কই থেকে আসলো রে? সত্যি করে বলবি কিন্তু। থাক, অন্য একদিন শুনিস, আজকেই বলতে হবে তোকে। তবে শোন, আমি একজন মাফিয়ার মেয়ে মনে করতে পারিস, আমিও মাফিয়া। আমাদের কাজ হলো মানুষকে কিডন্যাপ করা আর পরে মুক্তিপণ চাওয়া। কথাটি শুনেই জানো আমি চমকে উঠি আর ভয় পাই। তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই রে, তোর কোনো প্রকার ক্ষতি করবো না আমি। সত্যি তো, নাকি পরে আমাকেও কিডন্যাপ করবি? এই জন্য তোকে বলতে চাইনি, তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি কি এসব করতে পারি নাকি? আমার উপর বিশ্বাস রাখতে পারিস কিন্তু তুই। তবুও ভয় লাগতেছে আমার রিফা, বিশ্বাস কর।
তুই যেভাবে ছেলেগুলোরে পিটাইলি, একজন ছেলেও এমনভাবে পিটাইতে পারবে না। তারপরে কি হলো? এরপর আমিও একটু ভয় পেতাম, কিন্তু যখন দেখেছি আমার কোনো ক্ষতি করে না, তখন আর ভয় পাই নাই। জানো, ও শহর থেকে আমি তোমাদের বাসে এনেছি। অনেক সুন্দর নাটক সাজাতে পারো, কিন্তু তুমি বন্ধ করো তোমার এই বানোয়াট নাটক। একটি মেয়ে হয়ে অন্য একটি মেয়ের নামে তেমন বাজে কথা বলতে তোমার লজ্জাও করে না? আসে, বিশ্বাস করো, আমি মিথ্যা বলতেছি না, সবকিছু সত্যি। বিশ্বাস, সেটা আবার তোমাকে কখনোই না। বুঝছো? কি করলে বিশ্বাস করবে? কোনো কিছুই করা লাগবে না। কেন আমি রিফার সাথে মিশতেছি এটা তোমার সহ্য হচ্ছে না, তাই ওর নামে মিথ্যা অপবাদ দিতেছ। তুমি একজন ছলনাময়ী নারী, বুঝছো? এটা বলে হাসিব বাইরে এসে দেখে যে রিফা রিফা এই রিফা রিফা তো নেই, চলে গেল ওর বাবা মাকে খুঁজতে। একাই চলে গেল। আর ও কোথায় খুঁজবে ওর বাবা মাকে? আমি জানি না। শোন, মনে হয় বেশি দূর যেতে পারে নাই, তুই যা রিফাকে খুঁজতে। ঠিক আছে বাবা, আমি যাইতেছি। এটা বলেই হাসিব ও বেরিয়ে পড়ে রিফাকে খোঁজার উদ্দেশ্যে। রিফাকে খুঁজতে বের হলেও হাসিবের মনে এখন একটু ভয় কাজ করতেছে, কারণ যদি সাথীর কথা সত্যি হয় তখন কি হবে? একজন রিক্সাওয়ালাকে হাসিব প্রশ্ন করতেছে, আচ্ছা ভাইয়া, এইদিকে কি একটা মেয়ে গিয়েছে? অনেক মেয়ে তো যায়, আপনি কার কথা বলতেছেন? মেয়েটা একটু লম্বা চিকন করে, তবে ফর্সা অনেক। আর হ্যাঁ, মেয়েটা একটু চিন্তিত ছিল। ও মামা, হ্যাঁ হ্যাঁ, একজন মেয়েকে আমি একটু আগে নামিয়ে দিয়ে আসলাম। মেয়েটা খুব চিন্তিত আর বলতেছিল, একটু তাড়াতাড়ি রিক্সা চালান। কোথায় নামিয়ে দিয়েছো মামা? রংপুর লালবাগে নামাই দিয়ে আসলাম। ও আচ্ছা, আমাকে নিয়ে চলুন এখনই। এটা বলেই হাসিব রিক্সাওয়ালা লোকটির সাথে চলে যায়। প্রায় 4 থেকে 5 মিনিট পর যখন গন্তব্যস্থানে পৌঁছায়, এসে দেখে যে রিফা কিছু ছেলের সাথে কথা বলতেছে। হাসিব আর কিছু না ভেবেই ওর কাছে চলে যায়। রিফা, তুমি এখানে আসলে আর সেটা আমাকে না বলে? আরে তুমি এখানে? তোমার বাবা মা কিডন্যাপ হয়েছে, আমি আসবো না তো কে আসবে শুনি? ও আচ্ছা, তুমি চলে যাও, আমি ঠিক খুঁজে বের করব। চলে যাবো মানে? কি বলতেছো? আমি চাই না আমার জন্য তোমার পরিবারের কারোর কোনো প্রকার ক্ষতি হোক। একদম চুপ করো আর বলো, এই ছেলেগুলো কে? আর তুমি বা কি করতেছো এদের সাথে? আসলে এরা হলো তোমার গ্যাং, তাই তো? গ্যাং মানে? আর মিথ্যা কথা বলবে না, আমি জানি তুমি একজন মাফিয়ার মেয়ে। ও, সবটা জেনে গেছো তবে? সাথী বলেছে। ও সত্যি বলেছে হাসিব, আমি একজন মাফিয়ার মেয়ে। অনেক খারাপ। আমার কাছে এতদিন লুকাইছো কেন? কারণ যদি আমি বলতাম তুমি আমার সাথে জীবনেও মিশতে না। তারপরে তুমি এত বড় একটা সত্যিটা লুকিয়ে রেখেছো। প্লিজ হাসিব, আমাকে মাফ করে দিও। আর আমি চাই না আমার জন্য তোমার ক্ষতি হোক, কিন্তু আমি তো তোমার পিছু ছাড়বো না। চলো, আমিও যাবো তোমার সাথে, তোমার বাবা মাকে উদ্ধার করতে। না, তোমার ক্ষতি হবে, হলে হোক, কিন্তু তোমাকে একা যাইতে দিব না। এমন পাগলামি করো না তো হাসিব, তোমার কিছু হলে তোমার বাবা মার কি হবে? হ্যাঁ, সমস্যা নেই, চলো। এরপরে হাসিবের এমন জোরাজুরিতে রিফাওয়ার না করতে পারিনি, তাই বাধ্য হয়েই হাসিবকে নিয়ে যাইতে হলো। তুমি যাবে, কিন্তু খুব সাবধানে থাকতে হবে। কেন কেন কেন? কারণ ওদের অনেকের কাছে অস্ত্র আছে। কি বলে এইসব? ওরা অনেক খারাপ মানুষ। আচ্ছা, তোমাদের কাছে অস্ত্র নেই? আছে, আমার কাছেও আছে অনেক। তুমি কি চালাইতে পারো? পারি। ও আচ্ছা, ঠিক আছে। তোমরা কি জানো তোমার বাবা মা কোথায় আছে এখন? জানি, এখান থেকে 2 কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত বাড়িতে রেখেছে। আচ্ছা ঠিক আছে, চলো তবে। আমি আবারও বলতেছি, সাবধানে থাকতে হবে তোমাকে। এরপরে হাসিব, রিফা আর কিছু ছেলে সবাই মিলে গন্তব্যস্থানে যায়, কিন্তু গিয়েই দেখে যে পুরো বাড়িতে লোকজন পাহারা দিচ্ছে। প্রায় 10-15 জন লোক হবে। এমন সময় রিফার ফোনে আমার কল আসে। হ্যালো, কোথায় যাইতে হবে এখন আমাদের? ফোন স্পিকার থাকার কারণে সব শোনা যাচ্ছে। বাড়ির ভেতরে চলে আসো। আর হ্যাঁ, কোনো চালাকি করতে পারবে না, যদি করো তোমার বাবা মাকে শেষ করে দিব। ঠিক আছে, যাচ্ছি। রিফা, কি হলো? তুমি বাইরে থাকো হাসিব, আর নাও একটা অস্ত্র তোমার কাছে রাখো, কিছু হলে ব্যবহার করবে। আমিও ভিতরে যাব, প্লিজ দয়া করো, ভেতরে যেও না, তুমি বাইরে থাকো। ঠিক আছে, আমি বাইরে আছি, কিন্তু তোমরা যদি বাইরে না আসো আমি কিন্তু ভেতরে চলে যাব। ঠিক আছে। এরপরে হাসিব বাইরে থাকে আর রিফা ও ছেলেগুলো ভেতরে যেতে থাকে। এমন সময় একজন ছেলে রিফাকে বলে ওঠে, আপু, তুমি ছেলেটাকে চেনো? তোদের দুলাভাই হবেও, কিন্তু আপু একটি কথা বলতে চাই। তুমি আবার কি ভাববা না ভাববো? বল, কি বলবি? আপু, আমি ছেলেটাকে চিনি, ও গোয়েন্দা। তোর মাথা ঠিক আছে পাগল একটা?
আপু সত্যি আমি এমন একজনকে দেখেছি। মানুষের তো মানুষের মতো অনেক মানুষের মতো দেখতে হয় নাকি, কিন্তু আমার বিশ্বাস এই লোকই ওই লোক। একদম চুপ। আমি হাসিবকে ভালো করে চিনি, ও গোয়েন্দা না। আচ্ছা আপু সরি। চুপচাপ ভেতরে ঢুক। যে কোনোভাবেই হোক বাবা মাকে বের করতেই হবে এখানে। আপু। এরপরে যখন রিফা ভেতরে বুকে দেখে যে বাবা মাকে বন্দি করে রাখা হয়েছে, ঠিক তখনই রিফা দৌড়ে যেতে শুরু করলো। ওখানেই দাঁড়াও রিফা, যদি এক পেয়ে যাও তো তোমার বাবা মাকে শেষ করব। কে তুমি? কি চাও? চাই তো অনেক কিছুই। আগে বলো, কোনো চালাকি করিস নাই তো? না। হঠাৎ এর পরেই রিফার ছেলেগুলো গোলাগুলি শুরু করে দেয়। এর মধ্যেই রিফাও শুরু করে দেয় গোলাগুলি। প্রায় এক পর্যায়ে যখন সবকিছু থেমে যায় তখন রিফা দেখে, বাবা তুমি কোথায়? আশ্চর্য, আমার বাবা কোথায় গেল? ঠিক তখন একজন বলে ওঠে, তোমার বাবা আমার কাছে। এটা দেখে তো রিফা পড়ে অবাক, কারণ হাসিব কখন ভিতরে আসলো? তুমি এখানে? হাসিব মানে বুঝলাম না, কখন ভিতরে আসলে? আমার কাজই তো সঠিক সময় সঠিক স্থানে আসা। মানে কি বলছো তুমি? কিছুই বুঝতেছি না আমি। মানে হলো আমি একজন ডিবি পুলিশ। এটা কিন্তু ফাজলামি করার টাইম না হাসিব। তোমার সাথে ফাজলামি করার সময় আমার নেই, বুঝেছ? তোমার বাবা একজন দেশের জঘন্যতম ব্যক্তি, যার নামে হাজার হাজার ব্যক্তির পরিবার আজ রাস্তায় নেমেছে। তোমার বাবার জন্য আমার নিজের মামা মারা গিয়েছে। তোমার বাবা এই আইনের চোখে একজন খুনি, যার একটাই শাস্তি মৃত্যুদণ্ড। হাসিবের মুখে এমন কথা শুনে যেন রিফার বুক ধরপড় করতে থাকে। না, আমার বাবা খুনি না, মিথ্যা চাফা থাকে না রিফা। আর তুমি একজন মাফিয়া, যার বিচার আদালত করবে। আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করব। তুমি এইসব জানলে কেমন করে? তোমার সম্পর্কে আমি অনেক কিছু জানি, যেটা তুমি জানো না। মানে তুমি যেদিন বউ হয়ে আমার বাসায় আসলে নাটক করতে, সেই দিনই তোমাকে চিনে ফেলেছি আমি। তুমি আমাকে চিনলে কেমনে? তোমার ফটো আগে থেকে আমার কাছে ছিল, তোমাকে মনে মনে খুঁজছিলাম, কিন্তু মেঘনা চাইতেই তুমি বৃষ্টি হয়ে এসেছ। তার মানে তুমি জেনে শুনে আমার সাথে এমন করেছ? জি। আমি বিশ্বাস করি না। অ্যাজ এ উইশ। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? জি না। তোমার মতো একজন মাফিয়ার মেয়েকে আমি কেমনে ভালোবাসবো বলো? ইঁদুর বিলার কি কখনো মিল হয় শুনেছ? সেরকম তুমি ইঁদুর। এত বড় ধোঁকা, তাও আবার আমার সাথে। এটা কেন করলে তুমি হাসিব? সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ। হাসিবের এমন হাসি দেখে সেই ছেলেটা আবার রিফাকে বলতে থাকে, আপু তোমাকে বলেছিলাম না এই ছেলেকে আমি আগেও দেখেছি, একজন পুলিশ। তুমি আমার কথা বিশ্বাস করো নাই। এখন কি হবে আমাদের? কিচ্ছু হবে না, চুপ থাক তুই। রিফা রাইফেল সব নিচে রাখো, না হলে আমি তোমার বাবা মাকে গুলি করতে বাধ্য হব। তুমি আমার সাথে এত কিছু করেও বলতেছো আমাকে ভালোবাসো না। এটা ব্যাপার না, কিছু কিছু কাজ এমন করে হয়। ছি আসিফ, তুমি এমন করলা। আমি বুঝেছি সাথী তোমাকে আমার সম্পর্কে আরো কিছু বলেছে। বলেছে, অবশ্য বলতে চাইনি। আমি রিফা বলতেছে আমি ছাড়া তোমার জীবনে কেউ থাকবে না, সাথীকে আমি শেষ করে দিব। এই প্যাচাল বন্ধ করো। আমি এত সহজে ধরা দিব না হাসিব। আমি শুধুমাত্র তোমার জীবনে বউ হয়ে থাকতে চাই। একদম চুপ থাকো বললাম না, না হলে তোমার বাবা মা কিন্তু আমার হাতে আছে। থাক। এখানে কিন্তু সাথীর কোনো দোষ নেই। আছে, দোষ অবশ্যই আছে। আমার নামে তোমাকে এত কিছু বলেছে আমি জানি না। বিশ্বাস করো রিফা, সত্যি বলতেছি। একদম চুপ থাকো। আমি চেয়েছিলাম এইসব ছেড়ে দিয়ে একটা নতুন জীবন শুরু করব, কিন্তু স্বার্থী সেটা হতে দিল না। এখানে কোনো দোষ নেই বললাম না। আছে না আছে সেটা আমি ভালোভাবে জানি। অনেক বুঝাইছি তোমাকে। এখন কি তুমি নিজে ধরা দিবা, নাকি আমার আসল রূপ বের করতে হবে সেটা বলো? আমি তো কোনোভাবেই ধরা দিব না সাথীকে শেষ না করা পর্যন্ত। সাথী সবকিছু বলেছে, আর আর আমি এসব প্ল্যান করেছি। দেখি তুমি সাথীর কি করতে পারো। মানে সাথী তো সবুজকে ভালোবাসতো। বাসতো, কিন্তু সবুজ ওকে ধোকা দিয়েছে, আর সাথীও নিজের ভুলটা বুঝতে পেরেছে। কখন এই সব ঘটনা ঘটলো? যাই হোক, বলি তবে সবাইকে। আপনারা তো জানেন সাথীর বোন হিয়া আর হাসিব একদিন রাতে ছাদে বসে কথা বলছিল। সেদিন কিন্তু সাথী ওদের সব কথা শুনেছিল আর ভাবছিল সবুজ তো আমাকে ধোকা দিল, কিন্তু হাসিব তো কোনো প্রকার ধোকা দেয়নি। সবুজ যদি আমাকে ভুলে নতুন কোনো মেয়েকে নিয়ে থাকতে পারে, তো আমি কেন পারবো না হাসিবকে ভালোবেসে তার সংসার করতে? এটা ভেবেই হাসিবকে সেই রাতে বলে, হিয়া
তুই আর হাসিব কি করছিস এত রাতে ছাদে? না আপু, কিছু না। আমার ঘুম আসছিল না, তাই ছাদে এসে একটু পরে দুলাভাই আসলো, তাই গল্প করছি। আচ্ছা, হাসিব রুমে চলো তো, কথা আছে। অনেকে বলতে পারেন ভাই সেদিনের রাতের সব কাহিনী কি মিথ্যা ছিল? ভাই মিথ্যা ছিল। তো সাথীর কথা মতো হাসিবও পিছে পিছে আসে হাসিবের রুমে। সাথী বলো, কি বলবা? সরি, আমাকে মাফ করে দিও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম, তোমাকে অনেক কষ্ট দিয়েছে, অপমান করেছি। এটা বলেই পা ধরে কান্না করতে থাকে সাথী। তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তবে তোমাকে তখন মাফ করব যখন আমার কথার উত্তর দিবা সত্যি সত্যি। বলো কি কথা? রিফা একজন মাফিয়া, ওর বাবা মাও মাফিয়া। কিন্তু তুমি চিনো কেমনে? একসাথে পড়াশোনা করেছি, আমার বান্ধবী হয়। তুমি কি জানতেও মাফিয়া? একটু একটু জানতাম, কিন্তু আমার সাথে ভালো ছিল সম্পর্ক। তুমি জানো আমি একটা অফিসে চাকরি করি, কিন্তু আমি একজন ডিবি পুলিশ। কি বলো তুমি এসব? যা বলছি সত্যি। এখন তোমাকে যা বলতেছি বাসায় গিয়ে ঠিক এমন এমন কাজ করবা, রিফাকে বুঝতেই দিবা না। কিন্তু কিন্তু না, ওদের জন্য অনেক মানুষ মরে যাচ্ছে। সো ওর বাবা মাকে ধরার জন্য সাহায্য করো, তবে তোমাকে কোনো ক্ষতি করব না আমি, এবং তোমাকে আমি ক্ষমা করে দেব। হাসিবের মুখে এমন কথা শুনে সাথী নিরুপায় হয়ে রাজি হয়ে যায়। ঠিক আছে, ওকে। তুমি জানোই না সাথী কত ডেঞ্জারাস, বুঝেছ? আচ্ছা, তুমি যেটা ভালো বুঝো। হাসিবের কথা শেষ না হতেই রিফা বলতে থাকে, ও আচ্ছা, এই কাহিনী। এটা সত্যি হাসিব, তুমি আমার না হলে আমি তোমার জীবনে কাউকে রাখবো না। এইসব জেলে গিয়ে ভাবিও, অনেক সময় পাবে জেলে। কথাটি শেষ না হতেই রিফা এমন একটা কাজ করে। কথা শেষ হতেই রিফা আবার গোলাগুলি শুরু করে দেয়, কিন্তু সেটা কারোর উপরে না। এমন গোলাগুলিতে সবাই একটু স্তব্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। যখনই গোলাগুলি থেমে যায় হাসিব দেখে যে রিফা নাই ওখানে উধাও। তুমি যেখানে যাও না কেন রিফা, তোমাকে আমি খুঁজে বের করবই। আর তোমার বাবা মা এখন আমাদের হাতে, তুমি অবশ্যই তো আসবে। এইসব বলেই হাসিব রিফার বাবা মাকে থানায় নিয়ে যায়। তো সেখানে রেখে সোজা বাসায় আসে হাসিব। কি হলো, ধরতে পারলি তুমি? না, সাথীও পালিয়েছে, কিন্তু ওর বাবা মা আমাদের আয়ত্তে আছে। তুমি তো জানো না রিফা খুব ভালোবাসে ওর বাবা মাকে। এখন কেমনে ধরবো এটাই ভাবছি। চিন্তা করিও না, দেখবে ও কোনো না কোনো একটি ভুল করবেই, আর সে সময় তুমি ধরে ফেলবে। আমি খুব ক্লান্ত, ফ্রেশ আসতেছে, তুমি একটু খাবার নিয়ে আসো। হাসিবের এই কথাটি শেষ হতে না হতেই হাসিবের বাবা এসে উপস্থিত। হাসিব, বৌমাকে খুঁজে পেলি? থানায় নাকি যেতে হবে আমাদের? বাবা তোমাকে আগেও বলেছি না তোমাদের বৌমা না, ও একজন মাফিয়া। আমার সাথে মজা করিস তাই না? তোমার সাথে মজা করতে যাব কেন শুনি? তাহলে বাজে কথা বলতেছিস? শোনো তবে। এরপরে প্রথম থেকে শুরু করে হাসিব সব কিছু বলতে থাকে তার বাবাকে। আর হাসিবের বাবা এটা শোনার পরে তো অবাক। এত কিছু হয়ে গেল, আমাকে একটাও জানালিও না। তুমি তো আমার কথা বিশ্বাসই করতেছো না। এত ডেঞ্জারাস মেয়ে ছিল রিফা? দেখতে তো সিধা সাদা মনে হয়, আরো ভেতরে ভেতরে এত। বাবা, যাই হোক, আল্লাহ বাঁচাচ্ছে আমাদের সবার থেকে। এখন সমস্যা আছে, আমাদের সমস্যা করতে পারে, তাই একটু সাবধানে থাকতে হবে। ঠিক আছে রে বাবা। আচ্ছা, আমি আসি এখন। ঠিক আছে বাবা, তুমি ফ্রেশ হয়ে রুমে আসো, আমি খাবার নিয়ে আসতেছি রুমে। ঠিক আছে বউ। এরপর আসিফ ফ্রেশ হয়ে 5 থেকে 7 মিনিট পর রুমে আসে। রুমে আসতে না আসতেই সাথী বলে, এই যে মহারাজ, আপনার খাবার হাজির, এখন খেয়ে নেন। আসো, তুমি আসো, আমি খাইছি একটু আগে, তুমি খাও, আমি বসে আছি। ঠিক এই সময় কারেন্ট নাই চলে গেল। এটা কোনো কথা হলো? সাথে খাইতে বসলাম, কারেন্ট গেল গা। হাত পাখা তো আছে, সমস্যা কি? আমি বাতাস করতেছি, তুমি খাও। তখনই হাসি বাবার একটি গান বলতে থাকে। ওই থামবে তুমি, শুনবো তো, সবে বাসে আছে, শুনলে তাতে কি? যে আমার লজ্জা করে না বুঝি? লজ্জাপতি বউ। তোমারই তো আমি। ওই এখন খাও তো তুমি। আচ্ছা, খাচ্ছি খাচ্ছি। এরপরে হাসিব খাইতে থাকে, অন্যদিকে সাথী হাত পাখা দিয়ে বাতাস করতে থাকে। এই মুহূর্তটা এতটাই সুন্দর যা বলার ভাষা নেই। কারণ একজন স্বামী কঠোর পরিশ্রম করে আসবে আর স্ত্রী হাত পাখা দিয়ে বাতাস করবে, এর মতো সুখের অনুভূতি আর হয় না মনে হয়। জানো সাথী, আজ অনেক ভাত খাইলাম, তাই বুঝি তোমার হাত পাখার বাতাস যেন আমার প্রাণ ছুঁয়ে দিল, তাই আজ একটু বেশি খেয়ে ফেলেছি। আচ্ছা, প্রতিদিন এমন করে হাত পাখা দিয়ে বাতাস করবে আর তুমি খাবে? ঠিক সে সময় আবার কারেন্টটা চলে আসলো। কারেন্ট আসার সময় পেল না, আর 1 ঘন্টা পর আসলে কি এমন হতো? আচ্ছা, ফ্যান বন্ধ করে তোমাকে বাতাস করি। আরে না না,
আমার বউকে আমি কষ্ট দেব না। এরপরে হাসিব খাওয়া দাওয়া শেষ করে একটু কাজের জন্য বাইরে যায়। কাজ শেষ করে প্রায় 2 থেকে 3 ঘন্টা পর আবার বাসায় আসে। এসে দেখে যে সাথে গোসল করে এসে চুল শুকাচ্ছে বেলকনিতে। তো হাসিব কিচ্ছু না বলে সোজা পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে সাথীকে। এই কে 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 আবার? তোমার জামাই? এমন করে কেউ জড়িয়ে ধরে পেছন থেকে এসে? আমি ভয় পাইছি। এবার ভালোবাসা দিয়ে ভয় দূর করে দিব তোমার, শোনো আমার। তাই বুঝি গো, দেখি কি করো। আচ্ছা দেখো তবে। এটা বলে হাসিব সাথীর ভেজা চুলগুলো সরিয়ে সাথীর ঘাড়ে কিস করে। কিস করার সাথে সাথে যেন সাথীর শরীরটা একটু কম্পন দিয়ে উঠল। আবার গলায় কিস করতে থাকে। এই কি করছো? ভালোবাসা দিচ্ছি। জানো সাথী, তোমার এই চুলের ঘ্রাণ আমাকে পাগল করে ফেলে। ও বাবা, তাই বুঝি? বউ। এটা বলেই সাথীকে এক টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এই হাসিব, আমার কিন্তু লজ্জা লাগতেছে। স্বামীর কাছে কিসে লজ্জা শুনি? তুমি অনেক রোমান্টিক গো জামাই আমার, তাই নাকি? আচ্ছা, আরো রোমান্টিক হই তবে। এটা বলেই সাথীর ঠোঁট দুটো নিজের ঠোঁটের কাছে নিয়ে আসে। আসতেই দুজনের নাকে দুটি একসাথে হয়। তো হাসিব করে কি নিজের নাক দিয়ে সাথীর নাকে স্পর্শ করে বলে, তোমার নাকটা অনেক সুন্দর গো। যা দুষ্টু কোথাকার। অনেক। এটা বলেই সাথীর ঠোঁটের সাথে ঠোঁট নিজের ঠোঁট এক করে দেয়। প্রায় 2 থেকে 3 মিনিট কিস করার পরে হাসিব করে কি সাথীর ঠোঁটে একটু কামড় দেয়। ওই, আমি কষ্ট পাই। তুমি কামড় দাও কেন শুনি? খুব ভালো লাগে আমার, তাই। কামড় দিও না গো সোনা জামাই আমার। আচ্ছা ঠিক আছে। এটা বলে যখনই সাথীর পেটে একটু হাত দিবে তখনই পেটে হাত দিতেই ফোনটি বেজে ওঠে। আর ফোনের ওপাশ থেকে বলতে থাকে, স্যার, একটি খুশির খবর আছে। হাসিব মনে মনে ভাবতে থাকে, বর্তমানে যে সুখের অবস্থায় আছে আবার নাকি খুশির খবর। কেমন খুশির খবর হলো শুনি? স্যার, রিফা যখন পালানোর জন্য যে সিএনজিতে যাচ্ছিল সেই সিএনজি অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শোনার সাথে সাথে হাসিবের বুকটা যেন কেঁপে উঠল। বলো কি, রিফা ঠিক আছে তো? রিফার অবস্থা খুবই খারাপ স্যার। আমরা ওকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেছি, কিন্তু শুধুমাত্র আপনাকে দেখতে চাইতেছে। বলো কি? আপনি যত তাড়াতাড়ি পারেন আসেন, আমি অপেক্ষা আছি। ঠিক আছে, তুমি ওখানে থাকো, আমি যাচ্ছি এক্ষুনি। কি হচ্ছে হাসিব, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? রিফার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন হাসপাতালে ভর্তি আছে। না বাঁচা না মরা অবস্থা, ওখানে এখন যাইতে হবে। আমি যাবো তোমার সাথে, আমাকেও নিয়ে চলো। কিন্তু কোনো কিন্তু না, চলো আমাকে নিয়ে। এরপর হাসিব সাথীকে নিয়ে সোজা হাসপাতালে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই এসেই দেখতে পাই যে রিফা একটি বেডে চিকিৎসাধীন অবস্থায় শুয়ে আছে। তো হাসিবকে আর সাথীকে দেখতে ওঠার চেষ্টা করে। ওখানে শুয়ে থাকো, আমি যাচ্ছি তোমার কাছে। এটা বলে হাসিব সোজা রিফার মাথার কাছে বসে। চিন্তা করো না রিফা, সব ঠিক আছে। আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না হাসিব। মারা যাওয়ার আগে কি তোমার কোলে আমি একটু মাথা রাখতে পারি? কথাটি শোনার সাথে সাথে হাসিব রিফার মাথাটা কোলে নেয়। আরে পাগলি, তোমার কিচ্ছু হবে না। না হাসিব, আমার সময় বেশি নেই। সাথী দিকে আয় না, দরজার ওখানে কি করিস? সাথী কান্না অবস্থায় বলতে থাকে, আজ আমার জন্য তোর এই অবস্থা হবে আমি ভাবতে পারি নাই। আমি যদি জানতাম, বিশ্বাস কর, তোকে কখনো এই বাসায় আনতাম না। পাগলি একটা, আমার কপালে যেটা ছিল রে, এখানে তোর তো কোনো দোষ নেই। আমার পাপের সাজা আমি পাচ্ছি। একদম চুপ থাক। সাথে একটা কথা বলি শোন, হাসিবকে কখনো কষ্ট দিস না। জানিস, হাসিবের বাবা মা অনেক ভালো। তোরা যখন বিয়ের পর গেলি তোদের বাসায় ঘুরতে, তখন জানিস আমাকে এত আদর করেছে যে আমি আমার বাবা মার কাছে কখনো পাইনি। তাই ভেবেছিলাম তোর ডিভোর্স হলে আমি হাসিবকে বিয়ে করব, আমার আগের সব অতীত ভুলে নতুন করে বাঁচব। তাই আমি এসব করেছি রে। আমার ব্যবহারে কষ্ট পেলে আমাকে মাফ করে দিস, আর কথা দে হাসিবকে কখনো কষ্ট দিবি না। জানিস আল্লাহ আমার কপালে এই সুখ রাখিনি। যাই হোক, আল্লাহ যেটা বুঝে সেটাই হয়তো করেছে। প্লিজ আমাকে কথা দে না। রিফার মুখে এমন কথা শুনে হাসিব থেকে পুরা রুমের লোকের সবার চোখে পানি। আমি তোকে কথা দিলাম কখনো হাসিবকে কষ্ট দিব না, সবসময় অনেক ভালোবাসবো। এখন ঠিক আছে হাসিব, তুমি কথা দাও কখনো সাথীকে কষ্ট দিবা না। কথা দিলাম। ও হ্যাঁ, আরেকটি কথা, আমার বাবা মা তো জেলে, ওদের একটু দেখে রাখিও প্লিজ। ওদের অনেক বয়স হয়েছে, জানি ওরা অনেক খারাপ কাজ করেছে, কিন্তু তবে একটু দেখে রাখিও। হাসিবের নাম বলা শেষ না হতেই রিফা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রিফা মারা যাবার পরে যেন সবাই হতবাক হয়ে তাকিয়ে শুধুমাত্র দেখে ওর দিকে। কেউ কোনো কথা বলতেছে না। ঠিক
ঠিক তখনই কিছু পুলিশ এসে বলে, স্যার আমরা এখন কি রিফাকে নিয়ে যেতে পারি? কারণ ওকে চেক করতে হবে, তার কোনো দরকার নেই। আমি ওকে আমাদের নিজস্ব কবরস্থানে মাটি দেব। কিন্তু স্যার, কোনো কিন্তু নেই। এরপরে হাসিব রিফাকে বাসায় নিয়ে আসে। লোকজন জড়ো করে গোসল দিয়ে সুন্দরভাবে নিজের কবরস্থানে মাটি দিয়ে আসে। কেন জানি মাটি দিয়ে আসার পর থেকে হাসিবের মন সবসময় খারাপ থাকে। সাথী বলল, তুমি ইদানিং খুব টেনশন করো, এটা কিন্তু ঠিক না। আমার তো শুধুমাত্র একটি জিনিসই বর্তমান করতে পারি, রিফা ভালোর জন্য হলে সেটা হলো দোয়া। সাথী ঠিক বলেছ। এরপরে হাসিব ও সাথী দুজনেই সুখে জীবন কাটাতে লাগে। মাঝে মাঝে হাসিব রিফার কবরস্থানে গিয়ে দোয়া করে আসে যাতে রিফাকে আল্লাহ জান্নাত নসিব করে। কিছু কথা, সেটা হলো রিফা মাফিয়া হলেও হাসিবকে মন থেকে ভালোবেসেছিল, কিন্তু কে জানতে এমনটা হবে? আল্লাহ হয়তো চায়নি।